আমরা হচ্ছে ভিতরে ঢোকার চেষ্টা করি। ফার্স্ট ওয়ান, এখানে একটা অ্যানালাইসিস আছে, এখানে একটা হচ্ছে অ্যানালাইসিস আছে। মারুফ বিল্লাহ কমেন্ট করছে এক্স বিকেয়ান ফ্রম আর ইউ। আচ্ছা, কি রে মারুফ, কি অবস্থা? দেখো যে এখানে একটা কনসেপ্ট অ্যানালাইসিস আছে যে কোন ইউনিভার্সিটিতে আসলে হচ্ছে তোমার কোথা থেকে প্রশ্ন আসছে এই সম্পর্কে হচ্ছে একটা সামারি দেওয়া আছে আর কি। কার্বোহাইড্রেটটা দেখো, তারপরে প্রোটিন ও অ্যামাইনো অ্যাসিডটা দেখো, তারপরে হচ্ছে লিপিড এবং হচ্ছে এনজাইমটা হচ্ছে দেখো। সবচেয়ে বেশি প্রশ্ন হয় বেসিক্যালি হচ্ছে তোমার এই প্রোটিন আর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এই টপিকসটা থেকে সবচেয়ে বেশি পরিমাণে হচ্ছে প্রশ্ন হয়ে থাকে তোমার প্রোটিন এবং হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। দেখো ওখানে বেশ কিছু দেওয়া আছে কোনটাতে কেমন কেমন আসে, এখান থেকে একটা ধারণা তোমরা হচ্ছে নিতে পারো। তারপরে চলো আমরা বেসিক্যালি পড়াশোনায় যাই। তো ফার্স্ট ওয়ান যেহেতু হচ্ছে কার্বোহাইড্রেট, তাই না? তো আসলে CHO, কার্বন, হাইড্রোজেন এবং হচ্ছে কি বলতো অক্সিজেন। কার্বন, হাইড্রোজেন এবং হচ্ছে কি অক্সিজেন, এরা যখন হচ্ছে মিলিত হয়ে যে যৌগ তৈরি করে তারা বেসিক্যালি কি বলতো কার্বোহাইড্রেট। যদি আরেকটু হচ্ছে আমরা ইলাবোরেট ভাবে বলি যে এই কার্বোহাইড্রেটকে বিশ্লেষণ করলে সাধারণত তোমার হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত অ্যালডিহাইড বা হচ্ছে কিটোন পাওয়া যায়। কি বলছি বলতো, এই কার্বোহাইড্রেটকে আমরা যদি হচ্ছে আগ্র বিশ্লেষণ করলে এখান থেকে হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত তোমার হচ্ছে অ্যালডিহাইড আর হচ্ছে কিটোন গ্রুপ সাধারণত হচ্ছে পাওয়া যায়। এটাই হচ্ছে বেসিক্যালি কার্বোহাইড্রেটের মানে পরিচিতি। পরীক্ষায় যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে কার্বোহাইড্রেটে সাধারণত কোন কোন গ্রুপ পাওয়া যায়, অ্যালডিহাইড, কিটোন, তারপরে কি বলতো হাইড্রোক্সিল গ্রুপ পাওয়া যায়। এবং এখানে যে এই যে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন যে থাকতেছে এটা বেসিক্যালি 1:2:1 এই রেশিওটা হচ্ছে মেইনটেইন করে, যে 1:2:1। আমরা একটু পরে দেখবো যে বিভিন্ন সংকেত দেখতে গেলে তখন দেখবো যে 1:2:1 এই রেশিওটা মেইনটেইন করে। যেমন আমরা যদি হচ্ছে তোমার একটা গ্লুকোজের সংকেত লেখার চেষ্টা করি, দেখো C6H12O6, খেয়াল করছো? দেখো এখানে 6, এখানে 12 আর এখানে কত বলতো 6, তার মানে অনুপাতটা হচ্ছে 1:2:1। এই সিম্পল জিনিসগুলো হচ্ছে আমাদের পরিচিতি থেকে জানতে হবে যে কার্বোহাইড্রেট, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এটা বিশ্লেষিত করলে হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত অ্যালডিহাইড আর হচ্ছে কি বলতো কিটোন পাওয়া যায়। তারপরে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে এদের মধ্যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের রেশিওটা সাধারণত থাকে কি বলতো 1:2:1 এই রেশিওতে হচ্ছে পাওয়া যায়। এই তথ্যগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এবার চলো যে এখানে বেশ কিছু বিজ্ঞানীদের কথাবার্তা আছে যে কোন বিজ্ঞানী আসলে কি কি করছে, এগুলো তোমরা একটু রিডিং দিবা এগুলো, বাট প্রশ্ন আসে ইম্পর্টেন্ট। আমার পড়ানোর মতো তেমন কিছু নাই, বাট একটু হচ্ছে রিডিং দিবা যে কোন কোন বিজ্ঞানী কি কি বলছে বা কি কি আবিষ্কার করছে, একটু পড়বা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তারপরে আসো বেসিক্যালি আমরা কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ থেকে আমরা একটু জানার চেষ্টা করি। দেখো এইগুলো থেকে প্রচুর প্রশ্ন হয়। ফার্স্ট অন দেখো কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগের যে ভিত্তি আমরা কি দেখছি বলতো 7। কি বলছে বলতো 7, মানে হচ্ছে কার্বোহাইড্রেট আসলে খেতে কেমন। আমাদের যে টেস্ট বার্ড আছে, জিওবার্ড যে টেস্ট বার্ড বা স্বাদ কুড়ি আছে, এটা আসলে কার্বোহাইড্রেটটাকে কেমন হচ্ছে ফিল করে সেটার উপর ভিত্তি করে হচ্ছে সুগার আর হচ্ছে কি নন সুগার। আমরা যদি আরেকটু সহজ ভাষায় বলি যে একটা হচ্ছে তোমার একটু মিষ্টি লাগবে, আরেকটা হচ্ছে মিষ্টি লাগবে না, ব্যাপারটা এরকম। যেমন দেখো গ্লুকোজ, ফ্রুক্টোজ, তারপরে কি বলতো সুক্রোজ, এগুলো সাধারণত হচ্ছে কি তোমার মিষ্টি। যেমন চিনিতে হচ্ছে প্রচুর পরিমাণে সুক্রোজ পাওয়া যায়, তো এইগুলো হচ্ছে মিষ্টি লাগে, এই কারণে এরা কি সুগার। আর হচ্ছে নন সুগার যেগুলো হচ্ছে লাগে না, মিষ্টি লাগে না, স্টার্চ, সেলুলোজ, তারপরে কি বলতো গ্লাইকোজেন, স্টার্চ, সেলুলোজ আর হচ্ছে কি বলতো গ্লাইকোজেন। তারপরে দেখো এখানে আরেকটা বিষয় বলছে যে বিজারণ ক্ষমতার ভিত্তিতে এখান থেকে প্রচুর প্রশ্ন হয়। একটা হচ্ছে বিজারক কার্বোহাইড্রেট, আরেকটা হচ্ছে কি বলতো অবিজারক কার্বোহাইড্রেট। বিজারক কার্বোহাইড্রেট আরেকটা হচ্ছে কি অবিজারক কার্বোহাইড্রেট। এর আরেকটা নাম আছে সেটা হচ্ছে রিডিউসিং সুগার, আরেকটা হচ্ছে নন রিডিউসিং সুগার। তোমরা যখন
কোশ্চেন সলভ করতে যাও, তোমরা কোশ্চেন সলভ করতে গেলে দেখবা যে প্রায় কিছু কোশ্চেন তোমরা হচ্ছে ফেস করো যে নিচের কোনটি রিডিউসিং সুগার, নিচের কোনটি কি বলতো নন রিডিউসিং সুগার, এই টাইপের কোশ্চেন গুলা কিন্তু হচ্ছে তোমরা সাধারণত হচ্ছে ফেস করে থাকো আর কি। সো এই জিনিসটাই হচ্ছে সেইটা আর কি, যে রিডিউসিং সুগার আর হচ্ছে নন রিডিউসিং সুগার। তাহলে চলো আমরা একটু জানার চেষ্টা করি যে কোনটা আসলে হচ্ছে রিডিউসিং সুগার, কোনটা নন রিডিউসিং সুগার, বা কোনটাকে মানে আমরা কেন এটাকে রিডিউসিং সুগার বলতেছি, কেন এটাকে হচ্ছে নন রিডিউসিং সুগার বলতেছি, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা একটু কথাবার্তা বলার হচ্ছে চেষ্টা করব। তো ফার্স্ট ওয়ান দেখো, আমরা আগে এক্সাম্পল গুলো দেখি যে বিজারক শর্করা বা রিডিউসিং সুগার, এটার এক্সাম্পল হচ্ছে দেখো সকল মোনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইড। মোনো ডাইস্যাকারাইড একটু পরে যখন আমরা এক্সাম্পলে যাব, ওই ছকটা বড় এই কারণে এখানে না রেখে পরের পেজে দিছি, যে সকল মোনোস্যাকারাইড আর হচ্ছে কি ডাইস্যাকারাইড। তবে একটা ডাইস্যাকারাইড আছে যেটা হচ্ছে তোমার নন রিডিউসিং সুগার, সেটার নাম হচ্ছে কি বলতো সুক্রোজ। পরীক্ষাতে এই এক্সাম্পলটা প্রচুর পরিমাণে আসে যে নিচের কোনটি অবিজারক শর্করা, তাহলে পরীক্ষা আমরা কি অ্যান্সার করব বলতো সুক্রোজ অ্যান্সার করব। পরীক্ষা আমরা কি অ্যান্সার করব সুক্রোজ অ্যান্সার করব। তারপরে যদি হচ্ছে আমরা একটু হচ্ছে নিচের দিকে যাই, ঠিক আছে, যে আমরা যদি তোমার হচ্ছে একটু নিচের দিকে যাই, দেখো অবিজারক কার্বোহাইড্রেটের এক্সাম্পল হচ্ছে সুক্রোজ এবং সকল পলিস্যাকারাইড। আমরা যদি এই ক্লাসিফিকেশনটা একটু দেখি, দেখো মোনো, তারপর হচ্ছে ডাই, তারপরে অলিগো, তারপর হচ্ছে পলি, এইটা দেখলেও এটা একটু ইজি লাগবে। আমরা যদি দেখি যে কার্বোহাইড্রেটের যে গঠনের ভিত্তিতে মোনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। মোনো মানে কি এক, অর্থাৎ এদেরকে ভাঙলে তুমি একটার বেশি কম্পোনেন্ট হচ্ছে পাচ্ছ না। আর ডাই মানে কি দুইটা জিনিস পাওয়া যাবে। তারপর হচ্ছে অলিগো 3 থেকে 10টা পাওয়া যাবে। পলি মানে কি বহু। তো এখান থেকে আমরা বলতেছিলাম যে এই যে মোনোস্যাকারাইড আছে আর এই যে ডাইস্যাকারাইড আছে, এরা হচ্ছে কি বলতো রিডিউসিং সুগার। তবে একটা ডাইস্যাকারাইড আছে যেটা নন রিডিউসিং, সেটা হচ্ছে কি বলতো সুক্রোজ। আর যে বাকি যারা আছে তারা হচ্ছে কি বলতো তোমার অবিজারক কার্বোহাইড্রেট, ঠিক আছে, অবিজারক কার্বোহাইড্রেট। এখন যে ভাইয়া আসলে এই বিজারক কার্বোহাইড্রেট আর অবিজারক কার্বোহাইড্রেটটা আসলে কি, এইটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি আর কি, যে যখন আসলে এই সুক্রোজটা তৈরি হয় ডাইস্যাকারাইড, তাই না, যখন এই সুক্রোজটা তৈরি হয়, সুক্রোজটা তৈরি হওয়ার সময় তোমার হচ্ছে অ্যালডিহাইড আর হচ্ছে কিটোন গ্রুপের হচ্ছে অস্তিত্ব নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার কারণে এর বিজারণ ক্ষমতাটা হচ্ছে কমে যায় বা লুপ্ত হয়ে যায়। এই কারণে সুক্রোজটাকে হচ্ছে আমরা নন রিডিউসিং সুগার বলতেছি। আমি আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি যে বিজারক কার্বোহাইড্রেট বলতে আসলে যেটা বোঝায় যে যাদের মধ্যে তোমার মুক্ত অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপের অস্তিত্ব থাকবে। মুক্ত অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপের অস্তিত্ব যখন থাকবে তখন তারা বিজারিত হতে পারবে। তখন তারা কি বলতো বিজারক শর্করা আমরা যাদেরকে বলতেছি, মানে অন্যকে জারিত হতে পারবে, জারিত করতে পারবে। তখন মানে বিজারক কার্বোহাইড্রেট মিন্স মুক্ত অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপ, মুক্ত অ্যালডিহাইড আর কি বলতো কিটোন গ্রুপ। আমরা যেটা বোঝাইতে চাচ্ছি, সুক্রোজটা যখন তৈরি হয়, সুক্রোজটা যখন কি তৈরি হচ্ছে তখন এই মুক্ত অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপটা হচ্ছে কি করে ফেলে বলতো, সে হারিয়ে ফেলে। তো যখন বা নষ্ট করে ফেলে তখন তার হচ্ছে কি বলতো বিজারণ ক্ষমতা লুপ্ত হয়ে যায়, তখন তার বিজারণ ক্ষমতা লুপ্ত হয়ে যায়। এতটুকু সিম্পল জিনিস হচ্ছে মনে রাখতে হবে আর কি। আর তারপরে কার্বোহাইড্রেট ডেরিভেটিভস, মানে কার্বোহাইড্রেট থেকে জাতক তৈরি করা হয় যেগুলো গ্লুকোসামিন, তারপরে কি বলতো গ্যালাক্টোসামিন। আমরা এক্সাম্পল গুলো মনে রাখার চেষ্টা করব। এবার আসো মোনো, ডাই, তারপরে কি বলতো অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড যেমন আমি যদি একদম সিম্পলি বলি আর কি, যে ট্রায়োস মিন্স হচ্ছে 3 কার্বন, ঠিক আছে, টেট্রোস মানে হচ্ছে 4 কার্বন, পেন্টোস 5 কার্বন, হেক্সোস 6 কার্বন, হেক্টোস 7 কার্বন, অক্টোস 8 কার্বন, ননোস 9 কার্বন, ডেকোস 10 কার্বন। অর্থাৎ তুমি যদি এই যে গ্লিসারঅ্যালডিহাইডকে ভাঙো, এখানে গ্লিসারঅ্যালডিহাইড ব্যতীত, ঠিক আছে, অন্য কোনো কম্পোনেন্ট তুমি পাবা না। অন্য কোনো কম্পোনেন্ট কি বলতো তুমি পাবা না। বাট গ্লিসারঅ্যালডিহাইডটা কয় কার্বন বিশিষ্ট শর্করা? 3 কার্বন বিশিষ্ট শর্করা। গ্লিসারঅ্যালডিহাইড
তার মানে এখানে কি অ্যালডিহাইড গ্রুপ আছে। আর দেখো ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, তার মানে এখানে কি গ্রুপ আছে, কিটোন গ্রুপ আছে। এইটা 3 কার্বন বিশিষ্ট, এইটাকে ভাঙলে তুমি এটা ছাড়া আদার্স কোনো কিছু পাবা না। যেমন আমরা যখন ডিএনএ আর আরএনএ পড়ি সেখানে আমরা দেখছি রাইবোস আর হচ্ছে কি বলতো ডিঅক্সি রাইবোস। এরা দেখো 5 কার্বন বিশিষ্ট শর্করা, যে পেন্টোস 5 কার্বন বিশিষ্ট হচ্ছে কি শর্করা। এর বাইরে আরো কিছু 5 কার্বন বিশিষ্ট শর্করা কিন্তু আছে, দেখো রাইবুলোজ, জাইলোস, অ্যারাবিনোস, জাইলুলোস। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এটা আমরা হচ্ছে একটু এইভাবে মনে রাখবো, এটা পরীক্ষা একটু বেশি আসে, যে এই যে এভাবে মনে রাখবা যে রাজা ধীরাস, বুঝতে পারছো, রাজা ধীরাজ, পেন্টোস সুগার গুলো আর কি। এই যে র দিয়ে হচ্ছে রাইবোস, র দিয়ে হচ্ছে রাইবুলোস, জ দিয়ে জাইলোস, জাইলুলোস, ধি দিয়ে ডিঅক্সি রাইবোস, তারপরে ধীরাজ, আ দিয়ে হচ্ছে অ্যারাবিনোস, বুঝতে পারছো, অ্যারাবিনোস। এইভাবে হচ্ছে আমরা একটু মনে রাখার চেষ্টা করব। তারপরে হেক্সোস, গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোস, গ্যালাক্টোজ, এটা প্রচুর আসে, যে 6 কার্বন বিশিষ্ট শর্করা কোনটি, তাহলে 6 কার্বন বিশিষ্ট শর্করা কোনটা, গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোস আর হচ্ছে কি বলতো গ্যালাক্টোজ। আমরা এক্সাম্পল গুলো মনে রাখবো। ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইডটা কি, যেমন দেখো এখানে একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল আছে, যে হচ্ছে কি সুক্রোজ। আমরা যদি খুব সহজ ভাষায় বলি, যখন 2টা মনোস্যাকারাইড একসাথে যুক্ত হয়, যুক্ত হয়ে যেটা তৈরি করে সেটা হলো ডাইস্যাকারাইড। যেমন আমরা যদি এই সুক্রোজটাকে ভাঙার চেষ্টা করি, সুক্রোজটাকে ভাঙলে হচ্ছে আমরা গ্লুকোজ আর ফ্রুক্টোজ পাই। অর্থাৎ এই দেখো আমি লিখলাম সুক্রোজ, এই সুক্রোজটাকে ভাঙলে হচ্ছে আমরা গ্লুকোজ প্লাস হচ্ছে কি বলতো ফ্রুক্টোজ পাই, ফ্রুক্টোজ পাই, বুঝতে পারছো, যে এই সুক্রোজকে ভাঙলে হচ্ছে কি আমরা গ্লুকোজ আর হচ্ছে কি ফ্রুক্টোজ পাচ্ছি। তার মানে দেখো যে সুক্রোজকে ভাঙলে 2টা তুমি মনোস্যাকারাইড পাচ্ছ, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে কি বলতো ডাইস্যাকারাইড। এটার নাম কি বলতো ডাইস্যাকারাইড। তারপরে তুমি যদি ম্যালটোজকে ভাঙো 2 অণু গ্লুকোজ পাওয়া যায়, ম্যালটোজকে ভাঙলে হচ্ছে কি বলতো 2 অণু গ্লুকোজ পাওয়া যায়। তারপরে তুমি যদি হচ্ছে ল্যাকটোজকে ভাঙো, তার এই ল্যাকটোজকে ভাঙলে তুমি হচ্ছে ল্যাকটোজকে ভাঙলে গ্লুকোজ প্লাস হচ্ছে গ্যালাক্টোজ পাওয়া যায়, ল্যাকটোজকে ভাঙলে গ্লুকোজ প্লাস হচ্ছে কি গ্যালাক্টোজ। আর ম্যালটোজকে ভাঙলে 2 অণু কি গ্লুকোজ, আর সুক্রোজকে ভাঙলে হচ্ছে কি 1 অণু গ্লুকোজ আর 1 অণু কি বলতো ফ্রুক্টোজ। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস বুঝে গেলাম, যে তুমি যদি গ্লিসারালডিহাইডকে ভাঙো এখান থেকে 1 অণু গ্লিসারালডিহাইডই পাবা, এর বাইরে কিচ্ছু পাবা না। তুমি যদি ডাইহাইড্রোক্সি অ্যাসিটোনকে ভাঙো ওই 1 অণু ডাইহাইড্রোক্সি অ্যাসিটোনই পাবা, এর বাইরে কিছু পাওয়া যাবে না। তুমি যদি ফার্দার বিশ্লেষণ করো অ্যালডিহাইড গ্রুপ আছে, এইগুলো আলাদা হয়ে যাবে, সেটা ভিন্ন প্রেক্ষাপট। বাট তুমি যদি ডাইস্যাকারাইড গুলাকে আলাদা করো, সুক্রোজকে আলাদা করলে তুমি গ্লুকোজ ফ্রুক্টোজ পাচ্ছ, ম্যালটোজকে আলাদা করলে হচ্ছে 2 অণু গ্লুকোজ পাচ্ছ, ল্যাকটোজকে আলাদা করলে হচ্ছে 1 অণু কি পাচ্ছ গ্লুকোজ আর 1 অণু হচ্ছে কি গ্যালাক্টোজ পাচ্ছ। এইটা হচ্ছে মেইন কনসেপ্ট বেসিক্যালি। তারপরে দেখো হচ্ছে অলিগোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এখানে হচ্ছে আসলে 3টা থেকে আমরা হচ্ছে 10টা পাবো। কয়টা থেকে কয়টা বলতো, 3টা থেকে হচ্ছে 10টা পাবো। এটার নামই হচ্ছে অলিগোস্যাকারাইড। খেয়াল করো এখানে একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল আছে র্যাফিনোস। এই যে র্যাফিনোসটা আছে, এই র্যাফিনোসটাকে ভাঙলে আমরা 3টে জিনিস পাই, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। কি বলছি বলতো, এই র্যাফিনোসকে ভাঙলে হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এই 3টা জিনিস পাই। কয়টা জিনিস পাচ্ছি, 3টা জিনিস পাচ্ছি। এই কারণে এটার নাম হচ্ছে ট্রাইস্যাকারাইড। টেট্রাস্যাকারাইড এদেরকে ভাঙলে আমরা 4টা জিনিস পাবো, পেন্টাস্যাকারাইড 5টা জিনিস পাবো। এই যে এটা প্রচুর আসে, যে পেন্টাস্যাকারাইড কোনটা, ভার্বাকোস, পেন্টাস্যাকারাইড কোনটা, ভার্বাকোস। তারপরে আসে হচ্ছে পলিস্যাকারাইড, বহু, এখানে অসংখ্য থাকবে, এগুলার কোনো কি বলতো হিসাব নাই, এখানে অসংখ্য থাকবে, কোনো হিসাব নাই। তো কিছু পলিস্যাকারাইড আছে যারা গঠনে সহায়তা করে, যেমন সেলুলোজ, পেকটিক অ্যাসিড, হেমিসেলুলোজ, মিউসিলেজ। যেমন তোমরা যখন উদ্ভিদের কোষ প্রাচীর পড়ছো সেখানে পড়ছো উদ্ভিদ কোষ প্রাচীরের প্রধান উপাদান কি, সেলুলোজ, তাই না? তো সেটাই আর কি গঠন সহায়ক। আর হচ্ছে কি বলতো সঞ্চিত স্টার্চ, গ্লাইকোজেন, আর হচ্ছে কি বলতো তোমার ইনসুলিন হবে আর কি, লিখে রাখছে হচ্ছে ইনুলিন। আচ্ছা, তারপরে এই জিনিসগুলো হচ্ছে আমরা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করলাম, বুঝতে পারছো? তাহলে পরীক্ষায় কিন্তু আমাকে জাস্ট এক্সাম্পল গুলো জানতে চাইবে, এগুলো কিছু কিছু ডিটেলস লাগবে, সেটা আমরা একটু পরে কথাবার্তা বলবো, বাট পরীক্ষায় হচ্ছে আমাদেরকে এক্সাম্পল গুলো চাইবে, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, আর তারপরে বলবে কোনটা অলিগোস্যাকারাইড কোনটা পলিস্যাকারাইড।
সো আমাদের একটা এক্সাম ব্যাচ এখন আমরা পুরোপুরি লঞ্চ করি নাই, আমাদের ওয়েবসাইটে ভর্তি চলতেছে। তোমরা যারা হচ্ছে আমাদের বায়োলজি ক্লাস ওয়েবসাইটে যাও তারা হয়তো জানো যে আমাদের যে তোমার ভার্সিটি প্রস্তুতির যে একটা এক্সাম ব্যাচ, এখানে বেসিক্যালি তুমি সবই পাবা। অধ্যায় ভিত্তিক এক্সাম থাকবে, তারপরে হচ্ছে তোমার সাবজেক্ট ফাইনাল থাকবে, পেপার ফাইনাল থাকবে, বিশ্ববিদ্যালয় ভিত্তিক মডেল টেস্ট থাকবে, সব থাকবে। পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, অধ্যায় ভিত্তিক এক্সাম, তারপরে বিশ্ববিদ্যালয় ভিত্তিক মডেল টেস্ট সব থাকবে, বুঝতে পারছো? এই সব কিছু তুমি মাত্র পাবা হচ্ছে 567 টাকাতে। তবে এটা হচ্ছে কি ডিসকাউন্টের পর পাচ্ছ এই প্রাইস, মানে এটার বেস্ট প্রাইস হচ্ছে 789 টাকা, এখান থেকে 222 টাকা ডিসকাউন্টে পাচ্ছ হচ্ছে 567 টাকা। তোমার হচ্ছে এই অফারটা প্রথম 300 জনের জন্য পাবা। এটা আমাদের ওয়েবসাইটে অলরেডি দেওয়া হয়েছে, কিন্তু আমরা লঞ্চ করি নাই এবং রুটিনও দিইনি, আমরা শীঘ্রই দিয়ে দিব। অধ্যায় ভিত্তিক এক্সাম, সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল, বিশ্ববিদ্যালয় ভিত্তিক মডেল টেস্ট সব কিছুই থাকবে। সো যারা এখনো দ্বিধাদ্বন্দ্বে আছো দ্রুত ভর্তি হয়ে যাও, দেখো কমেন্টে বিস্তারিত দেওয়া আছে। আর যাদের ক্লাসের প্রয়োজন, এই যে আমাদের সেকেন্ড টাইম যে ব্যাচের যে ক্লাসটা হয়ে গেল সেখানে ক্লাসগুলো করতে পারো, ওখানে ক্লাসগুলো করলা আর এক্সাম ব্যাচে এক্সাম দিলা, আর সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হলে এক্সাম ব্যাচ ফ্রি। যারা আমাদের বেসিক কোর্সটাতে ভর্তি হবা বা যারা ভর্তি আছো তাদের জন্য এক্সাম ব্যাচ হচ্ছে টোটালি ফ্রি, তাদের জন্য এক্সাম ব্যাচ টোটালি ফ্রি। তাহলে চলো আমরা পড়াতে যাই। ওকে, এটা হচ্ছে আমাদের গেল। এবার আসো এই কার্বোহাইড্রেট নিয়ে হচ্ছে একটু হালকা পাতলা করে হচ্ছে আলোচনা আছে, যে তোমার কোন কার্বোহাইড্রেটটা কি কি করে, এগুলো হচ্ছে কাজ। তো দেখো এখানে হচ্ছে কার্বোহাইড্রেটের বেসিক কিছু বৈশিষ্ট্য আছে। একটা বৈশিষ্ট্য নিয়ে যদি আমরা কথা বলি, এখান থেকে উপরের দুটো দরকার নাই। কার্বোহাইড্রেটের অধিকাংশই পানিতে দ্রবণীয়। কার্বোহাইড্রেটের কি বলতো, অধিকাংশই পানিতে হচ্ছে দ্রবণীয়। এরা অধিক তাপে অঙ্গারে পরিণত হয়, এরা আলোক সক্রিয় এবং আলোক সমাণু গঠন করে। কার্বোহাইড্রেট অ্যাসিডের সাথে মিলে কি বলতো এস্টার গঠন করে। এই যে তোমরা হচ্ছে জৈব যৌগে পড়ছো যে হচ্ছে ডেক্সটেরেটরি, তারপরে হচ্ছে লেবোরেটেটরি, মানে ডান আবর্তি বাম আবর্তি যে পড়ছো সেটাই হচ্ছে কি কাইরাল কার্বন। খাঁটি বাংলা ভাষায় বললে যে তোমরা যে কাইরাল কার্বন পড়ছো, সেই কাইরাল কার্বন গুলো বা আলোক সমাণু গঠন করে কে বলতো, এই কার্বোহাইড্রেট গুলো গঠন করে। এগুলো আমরা একটু সাধারণ হচ্ছে বৈশিষ্ট্য, এগুলো মনে রাখবো। তারপরে যদি আমরা কাজের ক্ষেত্রে যাই, অনেক কাজ আছে আসলে কার্বোহাইড্রেটের কাজের শেষ নেই। তার মধ্যে 2-3টা গুরুত্বপূর্ণ কাজ। এরা হচ্ছে উদ্ভিদের সঞ্চয়ী উপাদান হিসেবে কাজ করে, সঞ্চয়ী, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। তারপর হচ্ছে 2 নম্বরে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে হাড়ের সন্ধিস্থলে লুব্রিক্যান্ট হিসেবে কাজ করে। লুব্রিক্যান্ট, আচ্ছা লুব্রিক্যান্ট জিনিসটা কি আমরা বোঝার চেষ্টা করি। এই দেখো আমাদের যে হচ্ছে রেডিয়াস আর হচ্ছে আলনা আর এই যে কি হিউমেরাস মিলে এখানে একটা কি সন্ধি গঠন করছে, যেটাকে আমরা কোনোই সন্ধি বলি, তাই না? তো এটাকে দেখো আমরা এই যে সুন্দর করে এভাবে কি নাড়াচাড়া করতে পারতেছি। এখন এটার ভিতরে যদি তৈলাক্ত কোনো কিছু না থাকতো তাহলে তো আমরা হাড়টাকে এরকম নাড়াচাড়া করতে পারতাম না, এখানে খসখসে হতো, ক্ষয় যেত, তাই না? তো এই কাজটা করে কে বলতো কার্বোহাইড্রেট, যেটাকে আমরা বলি হচ্ছে হাড়ের সন্ধিস্থলে হচ্ছে লুব্রিক্যান্ট হিসেবে কাজ করে। তারপর হচ্ছে গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, যেটা তো হচ্ছে আমরা জানি গাঠনিক উপাদান হিসেবে কি বলতো কাজ করে। তাহলে কার্বোহাইড্রেট কাজ হচ্ছে সঞ্চয়ী, লুব্রিক্যান্ট আর হচ্ছে কি বলতো গাঠনিক। সঞ্চয়ী, লুব্রিক্যান্ট আর হচ্ছে কি গাঠনিক। আমরা বারবার বলছি একদম যা লাগে আমরা তাই পড়বো। এখানে খেয়াল করো যে আমরা গ্লুকোজ সম্পর্কে একটু ডিটেলস জানার চেষ্টা করি একদম ক্লাসের শুরুতে। দেখো গ্লুকোজের একটা সংকেত আমরা দেখছিলাম, তাই না? গ্লুকোজের একটা সংকেত দেখছিলাম। তো পরীক্ষায় কিন্তু অনেক সময় সংকেত চলে আসতে পারে, গ্লুকোজের সংকেতটা মনে রাখার চেষ্টা করবা। গ্লুকোজের সংকেত কিন্তু পরীক্ষায় অনেক সময় আসে, গ্লুকোজের সংকেতটা মনে রাখার চেষ্টা করবা। তারপরে দেখো এটি একটি অ্যালডোহেক্সোস। কি বলছি বলতো, অ্যালডোহেক্সোস। এই কথাটা একটু বোঝার চেষ্টা করো, কেন অ্যালডোহেক্সোস? কারণ এইটার ভিতরে হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ আছে, কিন্তু যদি এখানে কিটোন থাকতো তখন সেটাকে আমরা কি বলতাম বলতো, কিটোহেক্সোস। এই তোমরা স্ট্রাকচারটা হচ্ছে দেখার চেষ্টা করো, এই দেখো স্ট্রাকচারটা দেখার চেষ্টা করো। এটা হচ্ছে ডি গ্লুকোজ। কেন ডি গ্লুকোজ? এই দেখো এর যে 5 নং কার্বন আছে, এই এর যে হচ্ছে কি কয় নং কার্বন বলছি বলতো, 5 নং কার্বন। দেখো 5 নং কার্বনের
হচ্ছে তোমার প্রত্যেকটা হাত হচ্ছে কি ভিন্ন। তুই যদি বাকি কার্বন গুলোর সাথে হচ্ছে এই যে 5 নং কার্বনটা আছে, দেখো 5 নং কার্বনের হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপটা কোন পাশে আছে? ডান পাশে আছে। এই কারণে এটার নাম হচ্ছে কি ডি গ্লুকোজ। এটার নাম কি বলতো? ডি গ্লুকোজ। এগুলো পরীক্ষা আসে না, তবে বেসিক্যালি আমরা হচ্ছে এই কথাটা মনে রাখবো যে অ্যালডোহেক্সোস। তারপরে দেখো এটি একটি রিডিউসিং সুগার। হ্যাঁ, অবশ্যই রিডিউসিং সুগার, কারণ আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলছি যে সকল মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইড কি রিডিউসিং সুগার। একটা এক্সেপশন, সেটা হচ্ছে কি সুক্রোজ। তো এই কারণে দেখো এটা একটা কি রিডিউসিং সুগার। এদের রিং স্ট্রাকচার পাইরানোজ ধরনের। আমরা মনে রাখার চেষ্টা করব। পাকা আঙ্গুরে গ্লুকোজের পরিমাণ 12 থেকে 30 বা 15 ভাগ, তাই একে গ্রেপ সুগার বলা হয়। আমরা হচ্ছে এই যে গ্লুকোজ বানানি কি গ আছে না, গ্লুকোজ, তাই তো গ্লুকোজ, সেখান থেকে যে গ দিয়ে গ্রেপ সুগার, সেখান থেকে কি গ দিয়ে গ্রেপ সুগার। তো এখান থেকে তোমাকে সংকেত পড়তে হবে, কাইরাল কার্বন পড়তে হবে, এই টাইপের কোনো কিছু অ্যাডমিশন টেস্টে আসে না ভাই। অ্যাডমিশন টেস্টে ইনফরমেটিভ জিনিসগুলো আসে। সো তুমি হচ্ছে ইনফরমেটিভ হচ্ছে জিনিসগুলো পড়ার চেষ্টা করো, বুঝতে পারছো? তুমি ইনফরমেটিভ জিনিসগুলো হচ্ছে পড়ার চেষ্টা করো। ওকে, তাহলে দেখো এই যে গ্লুকোজকে আমরা কি গ্রেপ সুগার বলতেছি, এটা পরীক্ষায় প্রচুর আসে যে গ্রেপ সুগার বলা হয় কাকে? গ্লুকোজকে। তারপরে দেখো প্রকৃতিতে 2 ধরনের গ্লুকোজ পাওয়া যায়, একটা হচ্ছে আলফা, আর একটা হচ্ছে কি বলতো বিটা। আলফা আর হচ্ছে কি বলতো বিটা। ওই যে ওই হাইড্রোক্সিল গ্রুপটা যদি হচ্ছে তোমার নিচের দিকে অবস্থান করে তখন সেটাকে আলফা, উপরে থাকলে হচ্ছে কি বিটা বলে আর কি। তো দেখো এই যে আলফা গ্লুকোজ যারা, এরা স্টার্চ তৈরি করে। বিটা গ্লুকোজ যারা, তারা হচ্ছে কি বলতো সেলুলোজ তৈরি করে। আর অপ্রতিসম, এটা মানে রিং স্ট্রাকচার অনুযায়ী এই যে এরকম করে যেটা লেখে আর কি, বুঝতে পারছো? এরকম করে যেটা লেখে রিং স্ট্রাকচার অনুযায়ী আলফা গ্লুকোজ আর বিটা গ্লুকোজ। আর অপ্রতিসম হচ্ছে তোমার এই যে বললাম এল আর ডি, এই যে লেভোরেটেটরি আর হচ্ছে কি ডেক্সট্রোরেটেটরি। তো গ্লুকোজ উদ্ভিদে কোনটা পাওয়া যায়? এই যে ডি গ্লুকোজ পাওয়া যায়। খেয়াল করছো? উদ্ভিদে কোন গ্লুকোজ পাওয়া যায়? ডি গ্লুকোজ পাওয়া যায়। তার মানে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উদ্ভিদে আমরা কোন গ্লুকোজটা পাচ্ছি? ডি গ্লুকোজ পাচ্ছি। আচ্ছা, তারপরে আসো গ্লুকোজের অপর নাম ডেক্সট্রোজ, কর্ন সুগার, ডি গ্লুকোজ। এগুলো একটু মনে রাখবা। গ্লুকোজের ব্যবহার, ফল সংরক্ষণ, ক্যালসিয়াম গ্লুকোনেট, ভিটামিন সি, শ্বসনের প্রাথমিক পদার্থ। এই যে এটা ইম্পর্টেন্ট, শ্বসনের প্রাথমিক পদার্থ, ঠিক আছে? তারপরে যে সরবিটল তৈরি আর হচ্ছে গ্লাইকোলাইসিসে ব্যবহৃত হয়। হ্যাঁ, নোট দেওয়া হবে, সরবিটল তৈরি আর হচ্ছে গ্লাইকোলাইসিসে ব্যবহার করা হয়। আচ্ছা, তারপর আসে হচ্ছে ফ্রুক্টোজ। ভেরি ভেরি হচ্ছে ইম্পর্টেন্ট। খেয়াল করো, আমরা যখন গ্লুকোজ পড়ছি সেখানে একটা জিনিস দেখছি যে এর রিং স্ট্রাকচার, এটা কিন্তু রিং স্ট্রাকচার না, রিং স্ট্রাকচারটা এখানে নাই। তো এইটা হচ্ছে অপ্রতিসম কার্বন অনুযায়ী, কাইরাল কার্বন অনুযায়ী আর কি। তো এদের রিং স্ট্রাকচার হচ্ছে পাইরানোজ ধরনের, কিন্তু যখন আমরা ফ্রুক্টোজ পড়তেছি এদের রিং স্ট্রাকচার হচ্ছে ফিউরানোজ ধরনের। আমরা মনে রাখবো কিভাবে? খেয়াল করছো? ফ ফ্রুক্টোজের ফ আর হচ্ছে কি ধরনের? ফিউরানোজ ধরনের। ফ্রুক্টোজের ফ, এটা হচ্ছে কি বলতো ফিউরানোজ ধরনের। আচ্ছা, তারপরে পাকা মিষ্টি ফল ও মধুতে ফ্রুক্টোজ থাকে, এই কারণে এদেরকে ফ্রুট সুগার। আমরা যখন গ্লুকোজ পড়ছি গ গ্লুকোজ গ্রেপ সুগার, তাই না? গ গ্লুকোজ গ্রেপ সুগার। আর যখন আমরা ফ্রুক্টোজ পড়তেছি ফ ফ্রুক্টোজ ফ্রুট সুগার। ফ্রুক্টোজ কি বলতো? ফ্রুট সুগার। ফ্রুক্টোজ হচ্ছে কি ফ্রুট সুগার। তারপরে দেখো যে এইটাতে কোন গ্রুপ থাকতেছে? কিটোন গ্রুপ থাকতেছে। যখন আমরা হচ্ছে গ্লুকোজ পড়ছি সেখানে আমরা পাইছি অ্যালডিহাইড গ্রুপ থাকে, সেখানে কোন গ্রুপ পাইছি বলতো? অ্যালডিহাইড গ্রুপ। আর এই জায়গাটায় হচ্ছে আমরা কোন গ্রুপ পাচ্ছি বলতো? কিটোন গ্রুপ পাচ্ছি, ঠিক আছে? তাহলে আমাদেরকে তো এই তথ্যটাও মনে রাখতে হবে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে গ্লুকোজটা হচ্ছে একটা অ্যালডোহেক্সোস আর ফ্রুক্টোজটা হচ্ছে কি কিটোহেক্সোস। ফ্রুক্টোজটা কি বলতো? কিটোহেক্সোস। এই দেখো এই যে কিটোন গ্রুপ, খেয়াল করছো? এটা হচ্ছে কি সিও, কিটোনের সংকেত। তারপরে হচ্ছে এখানে দেখো এই যে সিএইচও, অ্যালডিহাইডের সংকেত। পাইছো যে সিএইচও অ্যালডিহাইডের সংকেত, বুঝতে পারছো? তাহলে এইটা আমরা হচ্ছে দেখলাম, একটা হচ্ছে অ্যালডোস আর একটা হচ্ছে কি বলতো কিটোস। তারপরে কনফেকশনারিতে নানা ধরনের মিষ্টান্ন তৈরিতে ফ্রুক্টোজ ব্যবহৃত হয়। প্রকৃতিতে 2 ধরনের, ওই সেম রিং স্ট্রাকচার অনুযায়ী আলফা আর হচ্ছে বিটা
আর হচ্ছে তোমার এই যে অপ্রতিসম কার্বন অনুযায়ী এল আর হচ্ছে ডি। এই যে খেয়াল করো এখানে হাইড্রোক্সিল গ্রুপটা কি বাম পাশে অবস্থান করতেছে, খেয়াল করছো হাইড্রোক্সিল গ্রুপটা কি বাম পাশে অবস্থান করতেছে, এই কারণে এটার নাম হচ্ছে কি এল ফ্রুক্টোজ বা ল্যাভোরেটেটরি। ওকে, আমরা এই জিনিসগুলো মনে রাখবো। তারপরে আসে হচ্ছে কি আছে বলতো এরপরে সুক্রোজ, উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উদ্ভিদের কি বলতো প্রধান ডাইস্যাকারাইডটা হচ্ছে কি সুক্রোজ। এই যে এটা রিং স্ট্রাকচার, খেয়াল করছো এইটা হচ্ছে রিং স্ট্রাকচার, এইখানে যে তোমরা হচ্ছে যেটা দেখতেছো এটা হচ্ছে কি রিং স্ট্রাকচার। এবার দেখো আমরা খেয়াল করো আমরা দেখছি যে সুক্রোজকে ভাঙলে আমরা দুটো জিনিস পাই, গ্লুকোজ আর হচ্ছে কি ফ্রুক্টোজ। গ্লুকোজ আর হচ্ছে কি পাচ্ছি বলতো আমরা ফ্রুক্টোজ পাচ্ছি, গ্লুকোজ আর হচ্ছে কি বলতো ফ্রুক্টোজ পাচ্ছি। এই যে 1 নম্বরে যেটা আছে এটা হচ্ছে দেখো গ্লুকোজ, আর 2 নম্বরে যেটা আছে এটা হচ্ছে কি বলতো ফ্রুক্টোজ। এরা মিলিত হয়, এরা মিলিত হয়ে কি তৈরি করতেছে, এরা মিলিত হয়ে সুক্রোজ তৈরি করতেছে। কি তৈরি করতেছে? সুক্রোজ। যখন তারা সুক্রোজ তৈরি করতেছে এরা একটা বন্ধনী দ্বারা আবদ্ধ হচ্ছে, নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন, নাম হচ্ছে কি গ্লাইকোসাইডিক বন্ধন। অর্থাৎ আমাদেরকে যদি প্রশ্নে জিজ্ঞেস করা হয় যে কার্বোহাইড্রেট গুলোর মধ্যে যখন ডাইস্যাকারাইড বা অলিগোস্যাকারাইড বা পলিস্যাকারাইড তৈরি হয় তখন তারা কোন বন্ধনে আবদ্ধ থাকে, অ্যান্সারটা হবে কি বলতো গ্লাইকোসাইডিক বন্ধনে আবদ্ধ থাকে। তখন তারা কোন বন্ধনে আবদ্ধ থাকতেছে বলতো গ্লাইকোসাইডিক বন্ধনে হচ্ছে আবদ্ধ থাকতেছে। ক্লিয়ার? এইটা মনে রাখতে হবে। তারপর দেখো ইক্ষু রসে 15% সুক্রোজ থাকে, মধুর প্রধান কাঁচামাল সুক্রোজ। এই সুক্রোজের আণবিক সংকেতটা দেখো, সুক্রোজের C12H22 ও হচ্ছে 11। তো এখান থেকে এই তথ্যগুলো আমরা একটু হচ্ছে দেখার চেষ্টা করব। সংকেত লাগবে না কিন্তু, জাস্ট এই গ্লাইকোসাইডিক বন্ধনটাকে হচ্ছে বলার জন্যই হচ্ছে এটা এখানে ইউজ করা হয়েছে আর কি। ওকে, গ্লাইকোসাইডিক বন্ধনটা হচ্ছে বলার জন্যই জাস্ট এখানে ইউজ করা হয়েছে। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে যে সাবান তৈরিতে ব্যবহৃত হয়, এটা মনে রাখবা। তারপর আসে হচ্ছে সেলুলোজ, এটা বিটা ডি গ্লুকোজের পরিমাণ। পরীক্ষায় এই জিনিসগুলো আসে যে সেলুলোজ এটা কিসের পলিমার, বিটা ডি। খেয়াল করছো 3টা তথ্য আছে। প্রথম কথা, সেলুলোজ গঠিত হয় গ্লুকোজ দ্বারা। কোন গ্লুকোজ? যদি আমরা অপ্রতিসম কার্বন অনুযায়ী দেখি তাহলে হচ্ছে ডি গ্লুকোজ, আর যদি আমরা রিং স্ট্রাকচার অনুযায়ী দেখি তাহলে হচ্ছে কি বিটা গ্লুকোজ। এই কারণে টোটাল ভাষাটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ। তার মানে সেলুলোজ তৈরি হচ্ছে কি দ্বারা? বিটা ডি গ্লুকোজের পলিমার দ্বারা, বিটা ডি গ্লুকোজের পলিমার দ্বারা। যেমন তুলায় 94% সেলুলোজ, লিনেনে 90%, কাঠে 60, তৃণলতায় কই বলতো 30 থেকে 40। নাইট্রেট বিস্ফোরক বা অ্যাসিটেট ফিল্মে ব্যবহৃত হয়। তারপরে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি ফেস হিসেবে ব্যবহৃত হয়। এরা আয়োডিনে কি দেয় না বলতো কোনো রং দেয় না। এই তথ্যগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। তারপরে আসে হচ্ছে স্টার্চ। দেখো এখানে কি বলছে, স্টার্চ কিসের পলিমার? দেখো আলফা ডি গ্লুকোজের পলিমার। ক্লিয়ার? আমরা যদি হচ্ছে সেলুলোজ দেখি এটা হচ্ছে বিটা ডি গ্লুকোজের পলিমার, আর স্টার্চ হচ্ছে আলফা ডি গ্লুকোজের পলিমার। মনে রাখতে হবে কিন্তু, পরীক্ষায় এইভাবেই প্রশ্ন আসবে যে কোনটা আলফা ডি গ্লুকোজের পলিমার, কোনটা বিটা ডি গ্লুকোজের পলিমার। সো দেখো স্টার্চ হচ্ছে কি বলতো আলফা ডি গ্লুকোজের পলিমার। দেখো ধান, গম, আলু স্টার্চের প্রধান উৎস। গোল আলুর স্টার্চ কণিকা বড়, চালের স্টার্চ কণিকা ছোট। গোল আলুর স্টার্চ কণিকা বড়, চালের স্টার্চ কণিকা ছোট। মনে রাখবে কিভাবে, যেহেতু আলু বড় দ্যাটস ওয়াই তার স্টার্চ কণিকা বড়, যেহেতু চাল ছোট তার স্টার্চ কণিকা কি বলতো ছোট। আয়োডিন স্টার্চ নীল বর্ণ ধারণ করে, এটা প্রচুর আসে। আয়োডিন স্টার্চ কোন বর্ণ ধারণ করে? ফেলিং দ্রবণ স্টার্চ করতে কি হয় না বলতো বিজারিত হয় না। বীজ, ফল, কন্দ প্রভৃতি সঞ্চয়ী অঙ্গে স্টার্চ জমা থাকে। আমরা এইগুলো হচ্ছে একটু জানার চেষ্টা করব। তারপর হচ্ছে তোমার সেলোবায়োস। আমরা এখন কিন্তু মানে পলিস্যাকারাইড নিয়ে মানে আমরা মোটামুটি পলিস্যাকারাইডের মধ্যে চলে আসছে আর কি। সেলোবায়োসের ক্ষেত্রে আমরা দেখি, দেখো 2 অণু বিটা ডি গ্লুকোজ। কি বলছে খেয়াল করো, 2 অণু বিটা ডি গ্লুকোজ। ঠিক আছে, 2 অণু কি বিটা ডি গ্লুকোজ, বিটা অন 4 লিঙ্কেজ। খেয়াল করো, তার মানে এই যে 2 অণু বিটা ডি গ্লুকোজ যে যুক্ত হচ্ছে, 2 অণু বিটা ডি গ্লুকোজ যে যুক্ত হচ্ছে প্রথম গ্লুকোজের 1 নং কার্বনের সাথে পরের গ্লুকোজের 4 নং কার্বন যুক্ত হচ্ছে। কি বলছি বলতো, যে এখানে ভাষাটা আসলে কি বোঝাইছি খেয়াল করো, পরীক্ষাগুলো ডিরেক্ট তুলে দেয়।
যে এদের মধ্যে হচ্ছে আসলে লিঙ্কেজটা কি, পরীক্ষা একদম ডিরেক্ট তুলে দিবে যে এদের মধ্যে আসলে লিঙ্কেজটা কি। খেয়াল করো কি বলছে, যে 2 অণু বিটা ডি গ্লুকোজ, এটুকু তো বুঝে গেছো। সো যখন 2 অণু বিটা ডি গ্লুকোজ পরস্পরের মধ্যে যুক্ত হচ্ছে, কিভাবে যুক্ত হচ্ছে, প্রথম গ্লুকোজের 1 নং কার্বন পরের গ্লুকোজের 4 নং কার্বনের সাথে। এই কারণে ভাষাটা বলছে 2 অণু বিটা ডি গ্লুকোজ বিটা 1,4 লিঙ্কেজ দিয়ে সংযুক্ত হয়, সংযুক্ত হয়ে এক অণু কি বলতো সেলোবায়োস তৈরি করে। এক অণু হচ্ছে সেলোবায়োস তৈরি করে। দ্যাটস ওয়াই সেলোবায়োসটা কিন্তু একটা ডাইস্যাকারাইড। খেয়াল করছো যে ডাইস্যাকারাইড, আমরা এতক্ষণ হচ্ছে কিছু পলিস্যাকারাইড দেখছিলাম, এরপরে হচ্ছে ডাইস্যাকারাইড চলে আসছে আর কি। তার মানে সেলোবায়োসটা কিন্তু একটা ডাইস্যাকারাইড। এই যে ভাষা শুনেই বোঝা যাচ্ছে 2 অণু বিটা ডি গ্লুকোজ, মানে 2টার বেশি আমি পাচ্ছি না, দ্যাটস ওয়াই এটা ডাইস্যাকারাইড। বাকি জিনিসগুলো হচ্ছে একটু দেখবা। তারপর আসো গ্লাইকোজেন, এগুলো হচ্ছে একটু রিডিং দিবা, এগুলো সব লাগে না। আমি যদি বলি যে এটা পড়বা, তারপর হচ্ছে এটা পড়বা, এটা পড়বা, এটা পড়বা, এই কয়েকটা জিনিস হচ্ছে ভালো করে পড়বা। যে 4টা জিনিস হচ্ছে আমি মার্ক করে দিছি, এই 4টা জিনিস হচ্ছে ভালো করে হচ্ছে পড়ার চেষ্টা করবা। তারপরে দেখো আরো কিছু তথ্য আছে, যে হেমিসেলুলোজ, কাইটিন, তারপরে কি বলতো আপেক্ষিক মিষ্টতা। তাহলে চলো আমরা একটু একটু করে জানার চেষ্টা করি। যে উদ্ভিদ কোষ প্রাচীরে সেলুলোজ থাকে প্রধান উপাদান, তারপরে তোমার হচ্ছে পেকটিন পদার্থ থাকে। এই 2টা বাদ দিয়ে অন্যান্য যে পলিস্যাকারাইড গুলো থাকে তাদেরকে মিলিতভাবে হেমিসেলুলোজ বলে। তোমরা পড়ছো না, জাইলোগ্লুকান নামক একটা হেমিসেলুলোজ কোষ প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। তার মানে হেমিসেলুলোজ বলতে আমরা কি বুঝতেছি, হেমিসেলুলোজ বলতে আমরা বুঝতেছি যে হচ্ছে সেলুলোজ এবং পেকটিন জাতীয় পদার্থ ছাড়া বাকি যে পলিস্যাকারাইড গুলো থাকে, সেলুলোজ এবং পেকটিন জাতীয় পদার্থ ছাড়া বাকি যে পলিস্যাকারাইড গুলো থাকে তাদেরকে আমরা কি বলতেছি বলতো, হেমিসেলুলোজ বলতেছি। তাহলে হেমিসেলুলোজের এক্সাম্পল যদি আমরা বলি, যেমন গ্লুকান, তারপর হচ্ছে জাইলান, এরা হচ্ছে হেমিসেলুলোজের এক্সাম্পল। গ্লুকান, তারপর হচ্ছে জাইলান, এগুলো হচ্ছে হেমিসেলুলোজের এক্সাম্পল। এরপরে হচ্ছে আমরা কাইটিন নিয়ে যদি কথাবার্তা বলি, এটা নাইট্রোজেন বিশিষ্ট পলিস্যাকারাইড। দেখো কি বলছি, যে কাইটিন এমন একটা পলিস্যাকারাইড এখানে নাইট্রোজেন থাকে। আমরা এতক্ষণ অনেক আলোচনা করছি, কিন্তু কোথাও কিন্তু আমরা হচ্ছে নাইট্রোজেন পাইনি, বুঝতে পারছো? সব জায়গায় দেখছি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, কিন্তু এই যে কাইটিনটা থাকে এটা একটা পলিস্যাকারাইড। তোমরা আরো 2-1টা টার্ম পড়ছো, কাইটিন, তারপরে কি বলতো কিউটিকল, তারপরে হচ্ছে ওই যে তোমার ছত্রাকের দেহ কাইটিন নির্মিত, তারপরে চিংড়ির যে বাহির দিয়ে হার্ট শেল থাকে সেটা হচ্ছে কি কাইটিন নির্মিত, তোমরা পড়ছো না? তারপরে হচ্ছে ঘাস ফড়িং এর বাহির দিয়ে যে কাইটিন নির্মিত। অর্থাৎ তোমরা যদি সহজভাবে মনে রাখতে চাও যেগুলো সাধারণত সফট, সেখানে থেকে কিউটিকল, যেমন হচ্ছে কেঁচো সফট, জোক সফট, ক্রিমি সফট, এদের দেহের আবরণটা হচ্ছে কি কিউটিকল। আর যেগুলো হার্ড, যেমন হচ্ছে শামুক, ঝিনুক, তারপরে হচ্ছে আর্থ্রোপড যারা আছে, যে তোমার হচ্ছে ঘাস ফড়িং, এদের বাহিরটা কি হার্ড, এই হার্ডটা হচ্ছে কি বলতো কাইটিন। এই হার্ডটা হচ্ছে কি বলতো কাইটিন। এটি প্রচুর পরিমাণে থাকা দ্রব্যের মধ্যে কিন্তু একটা, মানে পৃথিবীতে যে দ্রব্যগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায় তার মধ্যে এই কাইটিন হচ্ছে অন্যতম। কাঁকড়া, লবস্টার, এদের শরীরে হচ্ছে কিন্তু এই প্রচুর পরিমাণে কাইটিন পাওয়া যায়। তারপরে আসো আপেক্ষিক মিষ্টতা, বুঝতে পারছো? যে আপেক্ষিক মিষ্টতা মানে কে কোন কার্বোহাইড্রেটটা কার চেয়ে বেশি মিষ্টি, কার চেয়ে কম মিষ্টি, এটা যদি হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করি, তো এটা আমি একটু ছন্দ দিয়ে হচ্ছে পড়াই। তো এক ধরনের রাইফেল আছে, নাম হচ্ছে এলএমজি বলে আর কি। কি বলছি বলো তো, এলএমজি। তো মনে রাখবা, এলএমজিতে সুখ পায় সক্রামোনা, সুখ পায় সক্রামোনা, একটা ছেলে আছে ওর নাম হচ্ছে কি মোনা। তাহলে তুমি মনে রাখবা যে আপেক্ষিক মিষ্টতার ক্ষেত্রে এলএমজিতে সুখ পায় সক্রামোনা। তাহলে চলো আমরা একটু জানার চেষ্টা করি। এল দিয়ে হচ্ছে ল্যাকটোস, ল্যাকটোস। এম দিয়ে হচ্ছে ম্যালটোস, ম্যালটোস। জি দিয়ে হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজ। ঠিক আছে, দেখো ল্যাকটোস, ম্যালটোস, তারপরে কি গ্লুকোজ।
সুখ দিয়ে হচ্ছে সুক্রোজ, পাই দিয়ে হচ্ছে ফ্রুক্টোজ, পাই দিয়ে হচ্ছে আমরা কি লিখছি বলতো ফ্রুক্টোজ, সোকরা দিয়ে স্যাকারিন, সোকরা দিয়ে হচ্ছে স্যাকারিন, আর মোনা দিয়ে হচ্ছে মোনালেনিন, মোনালেনিন। ওকে, তাহলে দেখো আমরা লিখছি যে এলএনজিতে সুখ পায় ছক্রামোনা, তাই না? যে ল্যাকটোজ, ম্যালটোজ, গ্লুকোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ, স্যাকারিন আর হচ্ছে কি বলতো মোনালেনিন। এই আমরা যে বাহির থেকে বিভিন্ন আচার টাচার কিনে খাই, এগুলোতে সাংঘাতিক পরিমাণ হচ্ছে স্যাকারিন থাকে। তো চলো এদের আপেক্ষিক মিষ্টতাটা আমরা একটু মনে রাখার চেষ্টা করি। ফার্স্ট ওয়ান মনে রাখবো 16, 32, 74, 100। কি লিখছি বলতো 16, 32, 74, 100। তারপরে আমরা মনে রাখবো হচ্ছে 173, 500, 2000, 173, 500, 2000। ওকে, 200 হয়ে গেল, 2000। তাহলে দেখো যে ল্যাকটোসের মিষ্টতা কত, আপেক্ষিক মিষ্টতা 16, ম্যালটোজের 17, গ্লুকোজের 74, সুক্রোজের 100, ফ্রুক্টোজ 173, স্যাকারিন 500 আর মোনালেনিন কত বলতো 2000। তাহলে আমরা মনে রাখবো কিভাবে 16, আরে এটা 37 কেন, 32, 16, 32, 74, 100, 173, 500, 2000, 16, 32, 74, 100, 173, 500 আর হচ্ছে কি বলতো 2000। ওকে, এই হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট, এই হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট। তাহলে সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানাও। আমরা কার্বোহাইড্রেট থেকে এতটুকুই পড়বো। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? এই শুরুর চ্যাপ্টারটা একটু বেশি বড়, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানাও। আমরা কার্বোহাইড্রেট থেকে এতটুকুই পড়বো, এর বেশি কিছু পড়ার দরকার নাই। বিশেষ করে যারা ভার্সিটিতে পরীক্ষা দিবা আর যারা মেডিকেলে পরীক্ষা দিবা, আমি যতটুকু পড়াই সেগুলো ভালো করে, বেশি ভালো করে পড়বা। পড়ার পর বইয়ে যে বাকি জিনিসগুলো আছে সেগুলো একটু দেখতে হবে। ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানায় দাও যে তোমরা সবাই ক্লিয়ার কিনা। আর আমাদের কিন্তু এক্সাম ব্যাচে ভর্তি চলমান, ঠিক আছে? আমাদের হচ্ছে এক্সাম ব্যাচে ভর্তি চলমান। আচ্ছা, ভার্সিটি এক্সাম ব্যাচে ভর্তি চলতেছে, তোমরা চাইলে সেখানে ভর্তি হতে পারো। ওকে, আমরা নেক্সট টপিকসে যাব। সবাই ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? বলো, কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো কোশ্চেন? সবাই সবকিছু ক্লিয়ার? কেউ রেসপন্স করে না। ভাই আমাদের কি আরইউ কোর্স আসবে সেকেন্ড টাইম ব্যাচে? না, আরইউ এর জন্য স্পেশালি কোনো কোর্স আসে না, তোমাদের যা পড়াইছি এটা দিয়েই কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, এবার আসো আমরা নেক্সটে যাই। ফার্স্ট ওয়ান দেখো হচ্ছে অ্যামিনো অ্যাসিড। তো অ্যামিনো অ্যাসিডটা কি খেয়াল করো, জৈব অ্যাসিড তোমরা পড়ছো না, দুর্বল অ্যাসিড, জৈব অ্যাসিড। এই জৈব অ্যাসিডের হাইড্রোজেন পরমাণুগুলো এক বা একাধিক হইতে পারে। হাইড্রোজেন পরমাণু যখন অ্যামিনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়, কি বলছি বলতো, এই যে জৈব অ্যাসিড, বুঝতে পারছো? এই জৈব অ্যাসিডের হাইড্রোজেন পরমাণু এক বা একাধিক হতে পারে যদি অ্যামিনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়। অ্যামিনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হলে যে অ্যাসিডটা তৈরি হয় সেটার নামই হচ্ছে অ্যামিনো অ্যাসিড। যে অ্যাসিডটা তৈরি হয় সেটার নামই হচ্ছে কি বলতো, অ্যামিনো অ্যাসিড। মানব দেহে 28 প্রকারের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। মানব দেহে কত প্রকার বলছি বলতো, 28 প্রকার অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় মানব দেহে। 28 প্রকার হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী দেহে, মানব দেহ বললে ভুল হয় আর কি, মানে উদ্ভিদ এবং প্রাণী দেহ সবকিছু মিলিয়ে
উদ্ভিদ এবং প্রাণীর দেহ সবকিছু মিলিয়ে হচ্ছে তোমার 28টির মতো হচ্ছে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। তাহলে চলো আমরা একটু অ্যামিনো অ্যাসিডের টাইপ গুলো জানি। ফার্স্ট টাইম দেখো হচ্ছে অ্যালিফেটিক, আর হচ্ছে কি বলতো অ্যানিমেটিক, মানে এই চ্যাপ্টারটা অনেকটা জৈব যৌগের সাথে কানেক্টেড আর কি। তো দেখো অ্যালিফেটিক হচ্ছে তোমার কি গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন। অ্যারোমেটিক হচ্ছে ফিনাইল অ্যালানিন, টাইরোসিন। হেটারোসাইক্লিক ট্রিপ্টোফ্যান, এই যে যখন কোনো হেটারো পরমাণু থাকে, ঠিক আছে, সেটা আর কি। ট্রিপ্টোফ্যান, প্রোলিন, হিস্টিডিন, হাইড্রোক্সিপ্রোলিন। অম্লীয়, ক্ষারীয়, আর হচ্ছে কি বলতো নিরপেক্ষ। আসলে তো এত মনে রাখা সম্ভব না, তাই না? এত মনে রাখা তো কি বলতো সম্ভব না। তাহলে আমরা কি করব, আসলে যেগুলো একটু বেশি দরকারি সেগুলো মনে রাখবো। খেয়াল করো যে এই নিরপেক্ষটা মনে রাখবো। টাইরোসিন মানে এটা অম্লীয় না, ক্ষারীয় না, অম্লীয় গুলো মনে রাখবো। দেখো নামের সাথে অ্যাসিড আছে, অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড। অ্যাসপার্টিক অ্যাসিড আর হচ্ছে কি বলতো গ্লুটামিক অ্যাসিড। অ্যাসপার্টিক অ্যাসিড, তারপরে হচ্ছে কি বলতো গ্লুটামিক অ্যাসিড। তারপরে হেটেরোসাইক্লিক গুলো পরীক্ষা আসে, ট্রিপ্টোফ্যান, প্রোলিন, হিস্টিডিন, হাইড্রোক্সিপ্রোলিন। ট্রিপ্টোফ্যান, প্রোলিন, হিস্টিডিন, আর হচ্ছে কি বলতো হাইড্রোক্সিপ্রোলিন। তার মানে আমরা মনে রাখতে পারি, আরে ট্রিপ্টোফ্যান, তারপর হচ্ছে প্রোলিন, হিস্টিডিন, টিপিএইচ দিয়ে মনে রাখবা। হেটারোসাইক্লিকটা হচ্ছে টিপিএইচ দিয়ে মনে রাখবা। ট্রিপ্টোফ্যান, প্রোলিন, হাইড্রোক্সিপ্রোলিন, হিস্টিডিন। টিপিএইচ, ট্রিপ্টোফ্যান, প্রোলিন, হাইড্রোক্সিপ্রোলিন, হিস্টিডিন। টিপিএইচ দিয়ে হচ্ছে আমরা মনে রাখবো। এরপরে আসা হচ্ছে অ্যামিনো অ্যাসিডের যে মেইন যে প্রকারভেদটা, যেটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে আর কি, সেটা হচ্ছে তোমার অত্যাবশ্যকীয় আর হচ্ছে অনত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। অত্যাবশ্যকীয় আর অনত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, এখান থেকে পরীক্ষায় হচ্ছে প্রশ্ন সবচেয়ে বেশি হয়। তাহলে চলো আমরা একটু জানার চেষ্টা করি যে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কোনগুলো, বা কাদেরকে আমরা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড বলবো। তোমাদের হয়তো মনে হতে পারে ভাইয়া এটা পড়াচ্ছে না, ওটা পড়াচ্ছে না। আরে ভাই, এই শর্ট সিলেবাসের বাহিরে যা পড়াচ্ছি এইটার লোডটাই আগে নাও, এইটাই আনাফ। এইটার লোডটাই আগে নাও, বুঝতে পারছো? বেশি পড়তে যায় পরে সব হারায় না। বেশি পড়তে যায় হচ্ছে কি বলতো সব হারায় না। আচ্ছা, তাহলে দেখো যে অত্যাবশ্যকীয় আর অনত্যাবশ্যকীয় এই দুইটা নিয়ে হচ্ছে আমরা কথা বলি। অত্যাবশ্যকীয় বলতে হচ্ছে আসলে কি বোঝায়, যে অ্যামিনো অ্যাসিড গুলো মানব দেহে তৈরি হয় না, যে অ্যামিনো অ্যাসিড গুলো মানব দেহে তৈরি হয় না, তৈরি না হওয়ার কারণে বাইরে থেকে খাবারের মাধ্যমে আমরা গ্রহণ করি। কি বলছি? যে অ্যামিনো অ্যাসিড গুলো মানব দেহে তৈরি হয় না, তৈরি না হওয়ার কারণে বাইরে থেকে খাবারের মাধ্যমে গ্রহণ করতে হয়, তাদেরকে আমরা বলি হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। তাদেরকে আমরা কি বলি বলতো? অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। এটা আমরা মনে রাখবো পিভিটি, টিম, হল। বুঝতে পারছো? পিভিটি, টিম, হল, এইভাবে হচ্ছে আমরা হচ্ছে মনে রাখবো। আমরা ভাঙবো, দেখি ভাঙলে হচ্ছে পেয়ে যাবো। তাহলে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের সংখ্যা কি বলতো? সংজ্ঞাটা কি? যে অ্যামিনো অ্যাসিড গুলো মানব দেহে তৈরি হয় না, তৈরি না হওয়ার কারণে বাইরে থেকে খাবারের মাধ্যমে গ্রহণ করতে হয়, তারা হচ্ছে পিভিটি, টিম, হল। তারাই হচ্ছে কি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। তো এদেরকে হচ্ছে আমরা কি বলতেছি বলতো? পিভিটি, টিম, হল। এই যে পি দিয়ে হচ্ছে ফিনাইল অ্যালানিন, ফিনাইল অ্যালানিন। ভি দিয়ে হচ্ছে ভ্যালিন, ভ্যালিন। তারপরে টি দিয়ে হচ্ছে ট্রিপ্টোফ্যান, ট্রিপ্টোফ্যান। টি দিয়ে হচ্ছে থ্রিওনিন, থ্রিওনিন। আই দিয়ে হচ্ছে আইসোলিউসিন, আইসোলিউসিন। এম দিয়ে হচ্ছে মেথিওনিন। এইচ দিয়ে হচ্ছে হিস্টিডিন। এ দিয়ে হচ্ছে আর্জিনিন। এল দিয়ে হচ্ছে লিউসিন। এল দিয়ে হচ্ছে লাইসিন। তাহলে দেখো আমরা কি বলছি যে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড গুলো হচ্ছে পিভিটি, টিম, হল। পি দিয়ে ফিনাইল অ্যালানিন, ভি দিয়ে ভ্যালিন, টি দিয়ে ট্রিপ্টোফ্যান, টি দিয়ে থ্রিওনিন, আই দিয়ে আইসোলিউসিন, এম দিয়ে হচ্ছে কি মেথিওনিন, এইচ দিয়ে হিস্টিডিন, এ দিয়ে আর্জিনিন, এল দিয়ে লিউসিন, আর এল দিয়ে কি বলতো লাইসিন। এরা হচ্ছে কি বলতো অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। তাহলে কয়টা বলতো? 10টা।
অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কয়টা বলতো? 10টা। অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কয়টা বলতো? 10টা। তবে এই 10টা হচ্ছে শিশুদের দেহে, এই 10টা কি শিশুদের দেহে। কিন্তু যদি আমরা পূর্ণ বয়স্ক মানুষের ক্ষেত্রে বিবেচনা করি, অর্থাৎ আমরা যারা আছি তাদের ক্ষেত্রে হিস্টিডিন আর আর্জিনিন এরা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড নয়। তার মানে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড বেসিক্যালি 10টা, তবে সেটা শিশুদের দেহে। পূর্ণ বয়স্ক মানুষের দেহে কয়টা বলতো? 8টা। কোনটা কোনটা অনুপস্থিত? হিস্টিডিন আর হচ্ছে কি আর্জিনিন। হিস্টিডিন আর হচ্ছে কি বলতো? আর্জিনিন। অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কোনগুলো? যে অ্যামিনো অ্যাসিড গুলো মানব দেহে তৈরি হয় না, খাবারের মাধ্যমে গ্রহণ করতে হয়, তারা হচ্ছে কি বলতো? অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। আচ্ছা, তারপরে দেখো যে এই অ্যামিনো অ্যাসিড গুলোর কাজ কি। অ্যামিনো অ্যাসিড গুলো পরস্পরের মধ্যে পেপটাইড বন্ধনী, ভালো করে মনে রাখো। কার্বোহাইড্রেটের মধ্যে গ্লাইকোসাইডিক বন্ধন, আর অ্যামিনো অ্যাসিড গুলোর মধ্যে কি বলতো? পেপটাইড বন্ধন। অ্যামিনো অ্যাসিড গুলো পরস্পরের মধ্যে পেপটাইড বন্ধনে আবদ্ধ হয়ে তারা হচ্ছে প্রোটিন তৈরি করে। তারা হচ্ছে কি তৈরি করে বলতো? প্রোটিন তৈরি করে। তবে কিছু হচ্ছে অ্যামিনো অ্যাসিড আছে যারা প্রোটিন তৈরি করে না, তাদেরকে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড বলা হয়। তাদেরকে কি বলছি বলতো? নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড বলা হয়। নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড, নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড, বুঝতে পারছো? নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড কোনগুলো? তাহলে অর্নিথিন, সাইট্রুলিন আর হচ্ছে কি হেমোসেরিন। অর্নিথিন, সাইট্রুলিন, হেমোসেরিন। অর্নিথিন, সাইট্রুলিন, হেমোসেরিন। তাহলে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড কোনগুলো? নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড হচ্ছে যে অ্যামিনো অ্যাসিড গুলো প্রোটিন তৈরি করে না, তাদেরকে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড বলা হয়। অর্নিথিন, সাইট্রুলিন আর হচ্ছে কি বলতো? হেমোসেরিন। অর্নিথিনের কাজ হচ্ছে ইউরিয়া, ওই তোমরা পড়ছো যকৃতে অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়, তো হচ্ছে এইটা। আর এখানে আমরা অত্যাবশ্যকীয় পড়লাম, তাহলে আবশ্যকীয় মানে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কোডগুলো, যে অ্যামিনো অ্যাসিড গুলো মানবদেহেই তৈরি হয়, বাইরে থেকে খাবারের মাধ্যমে নিতে হয় না। যে অ্যামিনো অ্যাসিড গুলো মানবদেহেই তৈরি হয়, বাইরে থেকে খাবারের মাধ্যমে নিতে হয় না, সেটাকে আমরা কি বলবো বলতো? অত্যাবশ্যকীয়। আরেকটা অ্যামিনো অ্যাসিড আছে বিরল, তার নাম হচ্ছে হাইড্রোক্সিপ্রোপিন। তার নাম হচ্ছে কি বলতো? হাইড্রোক্সিপ্রোপিন। তার নাম হলো হাইড্রোক্সিপ্রোপিন। সো এইগুলো আমরা একটু মনে রাখবো। এবার আসো শ্রেণী বিভাগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। জৈবিক কার্যাবলীর ভিত্তিতে গাঠনিক প্রোটিন, কার্যকরী প্রোটিন। তো গাঠনিক প্রোটিন কোনগুলো? দেখো হচ্ছে কেরাটিন, কোলাজিন, এগুলো একটু মনে রাখবা, পরীক্ষায় প্রচুর আসে। কেরাটিন কোথায় কোথায় পাওয়া যায়? ত্বক, চুল, শিং, খুর, তারপরে কি পালক। কোলাজেন অস্থি, টেন্ডন, তারপরে কি বলতো? যোজক টিস্যু। তারপরে হচ্ছে ফাইব্রিন, সিল্ক, মাকড়সার জাল, স্ক্লেরোপ্রোটিন। এগুলো হচ্ছে আমাদেরকে একটু মনে রাখতে হবে, এগুলো হচ্ছে দরকার নাই। এরপরে যদি আমরা দেখি ভৌত রাসায়নিক গুণাবলী ও দ্রবণীয়তার ভিত্তিতে, দেখো ফার্স্ট ওয়ান কি আছে বলতো? সরল প্রোটিন। ফার্স্ট ওয়ান কি আছে? সরল প্রোটিন। সরল প্রোটিনের প্রথমে দেখা হচ্ছে কি? অ্যালবুমিন। অ্যালবুমিন ভেরি পরীক্ষায় প্রচুর আসে। অ্যালবুমিন কোনগুলো? দেখো এই গম বীজে লিউকোসিন, সিম বীজে লিগুমেলিন, ডিমের সাদা অংশ অবালবুমিন। ঠিক আছে, তার মানে যে ডিমের যে সাদা অংশটা আর ডিমের যে গোল অংশটা, ডিমের যে গোল অংশটা যেটাকে আমরা কুসুম বলি, তো এই গোল অংশটা কি বেশি গোল, এই কারণে ওটার নাম মনে রাখবা গ্লোবিউলিন। ডিমের গোল অংশটা কি বেশি গোল, এই কারণে ওটার নাম কি মনে রাখবা? গ্লোবিউলিন। আর সাদা অংশটা কম গোল, এই কারণে ওটার নাম মনে রাখবা অ্যালবুমিন। ওটার নাম কি বলতো? অ্যালবুমিন। তারপরে দেখো এই যে গ্লোবিউলিনের এক্সাম্পল কি? এই দেখো ডিমের কুসুম, এটার আবার আরেকটা সাবটাইপ আছে, অভোগ্লোবিউলিন বলে আর কি। তারপরে দেখো হচ্ছে মটর বীজে লেগুনিন। মটর বীজে লেগুনিন, যেগুলো মার্ক করলাম এগুলো মনে রাখবা, সব পড়তে যায় না, এত মনে থাকবে না। চীনা বাদামে অ্যারাচিন, আলুতে টিউবেরিন, এগুলো পরীক্ষায় আসে বেশি আর কি। তারপর হচ্ছে প্রোলামিন প্রোটিন, এটা আসে যে ভুট্টার জেইন, গম ও রায়ের গ্লিয়ার্ডিন, জব ও বার্লির হার্ডিন, এটা আসবে। তারপরে প্রোটামিন, সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওই যে আমরা যে স্যালমন ফিশ বা স্যামন মাছ বলি, এই স্যামন মাছের শুক্রাণুতে প্রোটামিন পাওয়া যায়। এই স্যামন মাছের শুক্রাণুতে হচ্ছে কি বলতো? প্রোটামিন পাওয়া যায়। এরা সবচেয়ে ক্ষুদ্র, এরা হচ্ছে কি বলতো? সবচেয়ে ক্ষুদ্র। তো এটা আমরা একটু মনে রাখলাম। তারপর হচ্ছে যুগ্ম প্রোটিন, এইগুলো আসলে দরকার নাই, ঠিক আছে, এগুলো এত পড়তে যায় না, কিছু মনে থাকবে না, সো এগুলো হচ্ছে দরকারও নাই আর কি। তারপরে হচ্ছে এইটা একটু মনে রাখতে পারো যে প্রথম শ্রেণীর প্রোটিন কোনগুলো, গুণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে, যে প্রথম শ্রেণীর প্রোটিন, দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। প্রথম শ্রেণীর প্রোটিন বলতে বোঝায়
সবগুলো অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড থাকে। ওই যে আমরা যে 10টা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের নাম পড়লাম, সেই 10টা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডই যদি কোনো প্রোটিনে বিদ্যমান থাকে তখন তাদেরকে আমরা বলবো প্রথম শ্রেণীর প্রোটিন। যেমন দুধ, ডিম, মাছ, মাংস, এগুলো হচ্ছে প্রাণীদের মধ্যে। উদ্ভিদের মধ্যে বাদাম, সয়াবিন, গ্লুটেলিন। ওকে, আর হচ্ছে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন কোনগুলো? যে সকল প্রোটিনে সবগুলো অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় না তাদেরকে বলা হয় দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। এক্সাম্পল কি? কয়েকটা ব্যতিক্রম ছাড়া সবাই হচ্ছে কি বলতো উদ্ভিজ প্রোটিন। তারপর দেখো পানিতে দ্রবণীয় কোন প্রোটিন গুলো পানিতে দ্রবণীয় হয়? এপিএইচ, অ্যালবুমিন, প্রোটামিন আর হচ্ছে হিস্টিডিন। ঠিক আছে, অ্যালবুমিন, প্রোটামিন আর হচ্ছে কি বলতো হিস্টিডিন, পানিতে দ্রবণীয় প্রোটিন। তাহলে আমরা পানিতে দ্রবণীয় প্রোটিনটা কিভাবে মনে রাখবো? পানিতে দ্রবণীয় প্রোটিন হচ্ছে এপিএইচ, বুঝছো? এপিএইচ, অ্যালবুমিন, প্রোটামিন আর হচ্ছে কি বলতো হিস্টোন প্রোটিন আর কি বলে, অ্যালবুমিন হচ্ছে হিস্টোন। ওকে, তারপরে দেখো এরপরে কি আছে? এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে তাপে জমাট বাঁধা প্রোটিন। তাপে জমাট বাঁধে কোন প্রোটিনগুলো? এটা খাঁটি বাংলা ভাষা মনে রাখবা, ডিম। তাপে জমাট বাঁধে হচ্ছে কি বলতো ডিম। আচ্ছা ভাই, ডিম কোনগুলো? খেয়াল করো, ডিম তো চিনি, তাই না? তুমি যদি ডিমটাকে সিদ্ধ করো বা ডিমটাকে যদি হচ্ছে তুমি ফ্রাই করো, উভয় ক্ষেত্রেই দেখবা ডিমের সাদা অংশ জমাট বাঁধতেছে, ডিমের যে কুসুম সেটাও জমাট বাঁধতেছে। এখন ডিমের সাদা অংশে কি থাকে? অ্যালবুমিন, আর হচ্ছে কুসুমে কি থাকে? গ্লোবিউলিন। এই কারণে আমরা বলতে পারি যে অ্যালবুমিন আর গ্লোবিউলিন তাপে জমাট বাঁধে। অ্যালবুমিন আর গ্লোবিউলিন কি তাপে জমাট বাঁধে? এই দেখো, অ্যালবুমিন, গ্লোবিউলিন তাপে হচ্ছে কি বাঁধতেছে? জমাট বাঁধতেছে। এই কারণে মনে রাখবা তাপে জমাট বাঁধে ডিম, তাপে জমাট বাঁধে ডিম। আচ্ছা, তারপরে দেখো প্রোটিনের বৈশিষ্ট্য এবং হচ্ছে কাজ। প্রোটিন বেসিক্যালি যেটা হয়, এর প্রধান কাজ হচ্ছে দেহ গঠনে সহায়তা করে। প্রোটিনের প্রধান কাজ হচ্ছে কি বলতো? দেহ গঠনে সহায়তা করে, পাশাপাশি হচ্ছে তোমার শক্তি যোগায়। যেমন তুমি যদি 1 গ্রাম প্রোটিন থেকে 4.1 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। 1 গ্রাম প্রোটিন থেকে কত কিলো ক্যালোরি? 4.1 হচ্ছে কিলো ক্যালোরি হচ্ছে শক্তি পাওয়া যায়। অর্থাৎ প্রোটিনের প্রধান কাজ হচ্ছে তোমার দেহ গঠন, তবে প্রোটিন থেকে আমরা শক্তিও পেয়ে থাকি। আর কিছু কিছু প্রোটিন আছে যারা ভেনোমেনাস, মানে বিষাক্ত। যেমন সাপের যে প্রোটিন, সাপ যদি কাউকে ছোবল দেয় সেই প্রাণী মারা যেতে পারে। সাপের প্রোটিন কি? বিষাক্ত। সো এটা একটা জিনিস হচ্ছে আমরা মনে রাখবো। আবার কিছু প্রোটিন আছে পিগমেন্ট হিসেবে কাজ করে, যেমন হচ্ছে রডপসিন, চোখের যে রডপসিন প্রোটিন সেটা পিগমেন্ট হিসেবে কাজ করে। তাহলে আমাদের প্রোটিন শেষ। এবার আমরা লিপিডে যাব। ওই লিপিডে পড়া কম, ওই প্রোটিনেই হচ্ছে পড়া বেশি আর কি। দেখো যে লিপিডটা আসলে কি? লিপিড হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকবে। অক্সিজেন থাকার সাথে এখানে ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারলের এস্টার, কি বলছি? কার্বন, হাইড্রোজেন আর হচ্ছে কি বলতো অক্সিজেন। মানে আমরা যদি লিখি CHO, এই 3টা জিনিস থাকবে। ঠিক আছে, এই 3টা জিনিসের সহযোগে যদি কোনো ফ্যাটি অ্যাসিড এবং হচ্ছে গ্লিসারল তৈরি হয়, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি হয়, তাদের যে এস্টারটা পাওয়া যাবে সেই এস্টারটাকে হচ্ছে আমরা বলবো তোমার হচ্ছে লিপিড। যে এস্টারটা পাবো সেই এস্টারটাকে আমরা কি বলবো বলো তো? লিপিড বা ফ্যাট, যেটা ইচ্ছা বলতে পারি। তার মানে আমরা বলতে পারি কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এদের সমন্বয়ে যে হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি হবে, তাদের যে এস্টারটা পাবো সেই এস্টারটাকে আমরা কি বলবো? লিপিড বলবো বা হচ্ছে ফ্যাট বলবো। তাহলে দেখো লিপিড কয় প্রকার? সরল লিপিড, তারপর হচ্ছে তোমার রাসায়নিক বন্ধন অনুসারে, তারপরে যৌগিক লিপিড। আমরা সরল লিপিডটা দেখি, যে হচ্ছে স্নেহদ্রব্য, চর্বি এবং তেল, চর্বি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। সম্পৃক্ত আর অসম্পৃক্ত বুঝি তো? একক বন্ধন আর দ্বিবন্ধন আর ত্রিবন্ধন। জৈব যৌগের মধ্যে যে পড়ছো অ্যালকিন, অ্যালকেন, অ্যালকাইন। ঠিক আছে, অ্যালকিন, অ্যালকেন, অ্যালকাইন, একক বন্ধন, দ্বিবন্ধন আর হচ্ছে কি ত্রিবন্ধন। তাহলে দেখো চর্বি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড,
তেল অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি, এটা হচ্ছে স্নেহদ্রব্যের এক্সাম্পল। আর মোম হচ্ছে অসম্পৃক্ত প্লাস মোনোহাইড্রিক অ্যালকোহল দ্বারা তৈরি। এক্সাম্পল গুলো মনে রাখতে হবে, পরীক্ষা আসে। তারপরে হচ্ছে রাসায়নিক অনুসারে সম্পৃক্ত অসম্পৃক্ত। এই যে এখানে লেখা আছে, সম্পৃক্ত মানে হচ্ছে একক বন্ধন, আর অসম্পৃক্ত হচ্ছে দ্বি বা ত্রিবন্ধন। তাহলে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কোনগুলো? লরিক, পামিটিক, স্টিয়ারিক, লিনোসেরিক। আর অসম্পৃক্ত হচ্ছে অলিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড আর লিনোলেনিক অ্যাসিড। খেয়াল করো ভালো করে, একটা হচ্ছে লিনোলিক আর একটা হচ্ছে লিনোলেনিক। তার মানে পরীক্ষায় তুমি ভালো করে মনে রাখবা, অসম্পৃক্তটাকে মনে রাখবা AALL। কি বলছি বলো তো? অসম্পৃক্তটাকে মনে রাখবা AALL। তার মানে এ দিয়ে মনে রাখবা অসম্পৃক্ত, তারপরে এ দিয়ে হচ্ছে অলিক অ্যাসিড, তারপরে হচ্ছে লিনোলিক অ্যাসিড, তারপরে হচ্ছে লিনোলেনিক অ্যাসিড। বুঝতে পারছো যে অসম্পৃক্ত, তারপরে অলিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড এবং লিনোলেনিক অ্যাসিড, এইভাবে হচ্ছে আমরা মনে রাখবো। তারপর ফসফোলিপিড, যে সকল লিপিডের মধ্যে ফসফেট পাওয়া যায়, লেসিথিন, সেফালন, প্লাজমালোজেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্লাইকোলিপিড, সূর্যমুখী তুলার বীজে গ্লাইকোলিপিড পাওয়া যায়, উদ্ভিদের ফটোসিনথেটিক অঙ্গ, এটা মনে রাখবা। তারপর হচ্ছে স্টেরয়েড, টারপিন, তারপরে হচ্ছে কি বলতো রাবার। এগুলো একটু ডিটেলস পড়বা, এগুলো পরীক্ষা আসে। মানে লিপিডের তথ্য কম, এইটুকু একটু পড়তে হবে। মানে এখানে যা লেখা আছে পুরা ছকটাই আমরা একটু জানার চেষ্টা করবো আর কি, পুরা ছকটাকেই হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করব। ওকে, এবার আসো, এখানে আরো কিছু জিনিস আছে যে ওই ছকের আন্ডারে আর কি, এগুলো আমরা একটু দেখব। আচ্ছা, এই লিপিড প্রোফাইল নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। তোমাদের বইতে একটা ছক আছে, আমরা সংক্ষেপে বলি। লো এলডিএল আর হচ্ছে কি এইচডিএল। এটা হচ্ছে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, আর একটা হচ্ছে কি লো ডেন্সিটি লিপোপ্রোটিন। শোনো, মানুষের শরীরে এইচডিএল এর পরিমাণ বেশি থাকা ভালো, এইচডিএল এর পরিমাণ বেশি থাকা ভালো, আর এলডিএল এর পরিমাণ কম থাকা ভালো। যেটা হয় নারীদের ক্ষেত্রে এইচডিএল এর পরিমাণ বেশি থাকে, পুরুষের ক্ষেত্রে এইচডিএল কম থাকে। এ কারণে পুরুষরা হার্টের সমস্যায় বেশি ভোগে, নারীরা কম ভোগে। আর যদি আমরা এলডিএল এর কথা বিবেচনা করি, তাহলে এলডিএল হচ্ছে নারীর ক্ষেত্রে কম আর পুরুষের ক্ষেত্রে কি বলতো বেশি থাকে। এই কারণে পুরুষরা যে হার্টের সমস্যায় বেশি ভোগে। তার মানে আমরা খাঁটি বাংলা ভাষায় বলতে পারি এইচডিএল হচ্ছে ভালো, বুঝতে পারছো, আর এলডিএল হচ্ছে খারাপ। এবার তুমি বোঝো যে কোনটা তোমার মধ্যে বেশি থাকলে ভালো হবে, কোনটা বেশি থাকলে হচ্ছে কি বলতো খারাপ হবে। তো এই এইচডিএলটা নারীতে হচ্ছে বেশি থাকে। এটা একটা ছক আছে লিপিড প্রোফাইলের, এটা তোমরা একটু দেখে নিতে পারো। আচ্ছা, তো এইটা হচ্ছে গেল আমাদের। আর লিপিড থেকে আমরা সবচেয়ে বেশি শক্তি পাই, 9 কিলো ক্যালোরির হচ্ছে বেশি শক্তি পাওয়া যায় লিপিড থেকে, 9 কিলো ক্যালোরির বেশি। এবার আসো এই চ্যাপ্টারের লাস্ট টপিকস এনজাইম, এবং এনজাইম থেকে প্রোটিন আর এনজাইম, এই দুটি থেকে প্রশ্ন সবচেয়ে বেশি হয়। প্রোটিন আর হচ্ছে এনজাইম সবচেয়ে হচ্ছে বেশি প্রশ্ন হয়। তাহলে এনজাইম মানে কি? আসলে এনজাইম মিন্স প্রোটিন, মানে প্রোটিন গুলো থেকে এনজাইম তৈরি হয়। এই কারণে বলা হয় অল এনজাইমস আর প্রোটিন বাট অল প্রোটিন আর নট এনজাইম। অল এনজাইমস আর প্রোটিন বাট অল প্রোটিন আর নট এনজাইম। মানে সকল এনজাইম ওই প্রোটিন, কিন্তু সকল প্রোটিন কি নয়? এনজাইম নয়। আচ্ছা, সকল প্রোটিন কি বলতো? এনজাইম নয়। তো এনজাইম কি তোমরা জানোই ভালো করে, যে হচ্ছে বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করবে, বাট বিক্রিয়া শেষে সে নিজে কি থাকবে? অপরিবর্তিত থাকবে, প্রভাবকের কাজ করবে আর কি। এটাই হচ্ছে কি বলতো এনজাইম। এরা কলয়েডের মতো, এবং হচ্ছে এরা পিএইচ 6 থেকে 9। এনজাইমের পিএইচ কত বলতো? 6 থেকে 9 তে সবচেয়ে বেশি ভালো কাজ করে। আর হিট প্রবণ, মানে তাপ দিলে এনজাইম কি হয়ে যায় বলতো? নষ্ট হয়ে যায়। তাপ দিলে হচ্ছে এনজাইম কি হয়ে যায় বলতো? নষ্ট হয়ে যায়। এগুলো আমরা ওই যে প্রভাবকের মধ্যে আর কি পড়বো। তারপরে দেখো এনজাইমের শ্রেণী বিভাগ, গঠনের ভিত্তিতে সরল এনজাইম, তারপরে কি বলতো কনজুগেটেড এনজাইম, আর বিক্রিয়ার ধরন অনুসারে হচ্ছে এইগুলো। আমরা এখানে একটু ডিটেলস জানবো, কারণ এই যে তোমাদের একটা টপিকস আছে যে কোএনজাইম, কনজুগেটেড এনজাইম, এগুলো নিয়ে তোমরা প্যাস লাগাও। তো আমরা যাচ্ছি এখানে এই যে কোএনজাইমটা কি, এইগুলো নিয়ে হচ্ছে আমরা ডিটেলসে কথাবার্তা বলবো। আর এগুলো একটু রিডিং মুখস্থ করতে হবে না, জাস্ট রিডিং দিবা, এতটা আসে না। আচ্ছা, ও এখানে এটা নাই। আচ্ছা, আমরা এখানেই কথাবার্তা বলি। ফার্স্ট অন দেখো সরল এনজাইম। আমরা একটু আগে বলছি এনজাইমস মিন্স হচ্ছে কি প্রোটিন। এটাই হচ্ছে সরল এনজাইম বা সিম্পল এনজাইম।
এটাই হচ্ছে সরল বা হচ্ছে কি বলতো সিম্পল। এখন এমন যদি হয় যে একটা এনজাইমের সাথে একটা এনজাইম, খেয়াল করো এটা একটা এনজাইমের সাথে যে প্রোটিন অংশটার সাথে নন প্রোটিন অংশ আছে, কি বলতো নন প্রোটিন অংশ আছে। একটা এনজাইমের ভিতরে প্রোটিনের সাথে কি আছে বলতো নন প্রোটিন অংশ আছে, ঠিক আছে, নন প্রোটিন বা অপ্রোটিন অংশ আছে। তখন সেই এনজাইমটাকে আমরা বলবো কনজুগেটেড প্রোটিন। তখন সেই এনজাইমটাকে আমরা কি বলবো বলতো কনজুগেটেড প্রোটিন। তখন সেই এনজাইমটাকে আমরা কি বলবো বলতো কনজুগেটেড প্রোটিন। আগে বোঝার চেষ্টা করো, ফিনিশিং দিলে ক্লিয়ার হবা। কনজুগেটেড প্রোটিন হচ্ছে আমরা বলবো সেই এনজাইমটাকে। অর্থাৎ আমরা বলতেছি যে একটা এনজাইম সাধারণত প্রোটিন দ্বারা তৈরি হয়, কিন্তু এমন যদি হয় কোনো এনজাইমে প্রোটিনের সাথে একটা অপ্রোটিন অংশ আছে, তখন সেটাকে আমরা বলবো কনজুগেটেড প্রোটিন। তখন সেটাকে আমরা কি বলবো বলতো কনজুগেটেড প্রোটিন। এবার খেয়াল করো, এই যে কনজুগেটেড প্রোটিনের যে প্রোটিন অংশ, এটাকে আমরা বলি অ্যাপো এনজাইম। কি বলছি ভাইরা? কনজুগেটেড প্রোটিনের যে প্রোটিন অংশ, এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাপো এনজাইম। এটাকে আমরা কি বলবো অ্যাপো এনজাইম। আর এই যে নন প্রোটিন অংশ, এটাকে আমরা বলবো প্রস্থেটিক ফ্যাক্টর। এই প্রস্থেটিক ফ্যাক্টরটা যদি মেটাল হয় তখন তাকে কোফ্যাক্টর, আর যদি কোনো জৈব রাসায়নিক পদার্থ হয় তখন তাকে কোএনজাইম। দেখো এইটা যদি মেটাল হয় তখন তাকে আমরা বলবো কোফ্যাক্টর, আর যদি কোনো জৈব রাসায়নিক পদার্থ হয় অর্গানিক কম্পোনেন্ট, তখন তাকে আমরা বলবো কোএনজাইম। আশা করি কিছুই বোঝা নাই, আমি পুরোটা আবার বোঝাচ্ছি, খেয়াল করো কি বলছি। এনজাইম সাধারণত প্রোটিন দ্বারা তৈরি হয়, কিন্তু যদি এমন হয় কোনো এনজাইমের প্রোটিন অংশের সাথে একটা নন প্রোটিন অংশ যুক্ত আছে, তখন সেটাকে আমরা বলবো কনজুগেটেড প্রোটিন। এবার দেখো, কনজুগেটেড প্রোটিনের ক্ষেত্রে হচ্ছে প্রোটিন অংশটাকে বলা হয় অ্যাপো এনজাইম, আর নন প্রোটিন অংশটাকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ। কি প্রস্থেটিক গ্রুপ? এবার এই প্রস্থেটিক গ্রুপটা যদি মেটাল দ্বারা তৈরি হয়, তখন এই টোটাল জিনিসটাকে তুমি কোফ্যাক্টর বলতে পারবা, মানে কনজুগেটেড প্রোটিনও বলতে পারবা, পাশাপাশি কি সেটাকে কোফ্যাক্টর বলতে পারবা। আর এই প্রস্থেটিক গ্রুপটা যদি কোনো অর্গানিক কম্পোনেন্ট দ্বারা তৈরি হয়, সাপোজ মনে করো এখানে একটু গ্লুকোজ আছে, কোনো অর্গানিক কম্পোনেন্ট দ্বারা তৈরি হয়েছে, তখন সেটাকে তুমি কোএনজাইম বলতে পারো। তাহলে এই যে আমরা যে বলি এফএডি, ফ্লাভিড, অ্যাডেনিসিন ডাইনিউক্লিওটাইড, তারপরে এফএমএন মনোনিউক্লিওটাইড যেটা, তো এরা বেসিক্যালি কি কোএনজাইম। তাহলে এদের ক্ষেত্রে স্ট্রাকচারটা কি? মনে করো এফএডি, এদের ক্ষেত্রে স্ট্রাকচারটা কি? এর হচ্ছে একটা প্রোটিন অংশ আছে আর একটা নন প্রোটিন অংশ আছে, বাট এই নন প্রোটিন অংশটা হচ্ছে একটা অর্গানিক সাবস্টেন্স। একটা কি বলতো অর্গানিক সাবস্টেন্স। এর যে নন প্রোটিন অংশটা আছে সেটা হচ্ছে অর্গানিক সাবস্টেন্স। তাহলে বুঝতে পারছো যে কোএনজাইমটা কি? তাহলে এনজাইম আর কোএনজাইমের মধ্যে পার্থক্য, এনজাইমের শুধুমাত্র প্রোটিন থাকে, কোএনজাইমের প্রোটিন প্লাস হচ্ছে কি একটা অপ্রোটিন অংশ থাকবে, আর সেই অপ্রোটিন অংশটা হচ্ছে একটা জৈব পদার্থ। এই কারণে এটার নাম হচ্ছে কি বলতো কোএনজাইম। ওকে, এবার গেল এনজাইমের ব্যবহার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাস্ট পড়বা, এখান থেকে প্রশ্ন আসবেই। এনজাইমের ব্যবহার টোটালটাই পড়তে হবে, এগুলোতে বোঝানোর মতো কিছু নাই, টোটালটাই হচ্ছে ভালো করে পড়বা। ওকে, ভালো করে পড়বা। এবার আসলে এনজাইমের কার্যকারিতার হচ্ছে প্রভাবক। দেখো, এনজাইমের অপটিমাম টেম্পারেচার হচ্ছে 35 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে অপটিমাম টেম্পারেচার। যদি 0 ডিগ্রির চেয়ে কমে যায় টেম্পারেচার, অথবা 45-এর চেয়ে বেড়ে যায়, এনজাইমের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। 45 না, যদি 0-এর চেয়ে কমে যায় এবং 40 ডিগ্রির চেয়ে বেড়ে যায় টেম্পারেচার, তাহলে এনজাইমের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা কি বলছি যে এনজাইমের অপটিমাম টেম্পারেচার 35 থেকে কত 40, যদি 0-এর চেয়ে কমে যায় তাহলে এনজাইমের কার্যকারিতা নষ্ট হবে।
যদি 40-এর চেয়ে বেড়ে যায় তাহলে কি বলতো এনজাইমের কার্যকারিতা হচ্ছে তোমার নষ্ট হয়ে যাবে। কিছু ধাতু আছে যারা এনজাইমের হচ্ছে তোমার কার্যকারিতাকে বাড়িয়ে দেয়, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, কোবাল্ট আর হচ্ছে নিকেল। ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, কোবাল্ট আর হচ্ছে কি বলতো নিকেল, এরা এনজাইমের কার্যকারিতা বাড়িয়ে দেয়। আর কিছু ধাতু আছে যেমন হচ্ছে সিলভার, তারপর হচ্ছে জিঙ্ক, দস্তা আর হচ্ছে কপার, এরা হচ্ছে এনজাইমের কার্যকারিতা কমিয়ে দেয়। এরা এনজাইমের কার্যকারিতা কমাবে আর এরা হচ্ছে কি এনজাইমের কার্যকারিতা বাড়াবে। আর এখানে দেখো কিছু এনজাইমের অপটিমাম পিএইচ দেওয়া আছে, পেপসিন, ইনভার্টেস, সেলোবায়োস, তারপরে হচ্ছে কি বলতো ইউরিয়াস, তারপরে হচ্ছে কি বলতো ট্রিপসিন। দেখো এটা বাড়ার ক্ষেত্রে কিভাবে বাড়ছে, প্রথমটা 2, 4.5, 5, 7, 8, 2, 4.5, 5, 7, 8। মনে রাখবা পেইস ইউ ট্রি, মনে রাখবা কি পেইস ইউ ট্রি, ঠিক আছে, পেইস ইউ ট্রি। প দিয়ে পেপসিন, ই দিয়ে ইনভার্টেস, স দিয়ে সেলুবায়াস, ইউ দিয়ে ইউরিয়াস, ট্রি দিয়ে ট্রিপসিন। আর ওইভাবে 2, 4.5, 5, 7, 8, 2, 4.5, 5, 7, 8। এই হচ্ছে আমাদের কোষ রসায়ন। বুঝতে পারছো? এতটুকু পড়ো ইনশাল্লাহ। তুমি এতটুকু লোড নাও না রে ভাই, তাহলেই দেখবা অবস্থা খারাপ হয়ে গেছে। এতটুকু লোড নাও না রে ভাই, তাহলেই দেখবা যে তুমি হচ্ছে যখন ফুল সিলেবাস ছিল তখন করো, যদি কোশ্চেন সলভ করতে যাও দেখবা আমি ক্লাসে যতটুকু পড়াইছি এগুলা থেকেই কোশ্চেন, আমি ক্লাসে যতটুকু পড়াইছি এগুলা থেকেই কোশ্চেন। এনাফ এনাফ। সো এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু জানাও, লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও যে এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও। হ্যাঁ, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার? ওকে, তাহলে ও না, এটা লোড বেশি নিবে। আচ্ছা, সেগুলো সবটা বেশিক্ষণ লাগবে না, কারণ হচ্ছে হ্যাঁ অনেক কমপ্লিকেটেড চ্যাপ্টার। তাও তো তোমাদেরকে তো এত ডিপ নলেজ আমি দেইনি। এখন তোমাদেরকে যদি আমি ডান আবর্তি বোঝাইতে যাই, বাম আবর্তি বোঝাইতে যাই, তারপরে গ্লাইকোসাইডিক বন্ধন কিভাবে তৈরি হচ্ছে, পেপটাইড বন্ধনগুলো কিভাবে তৈরি হচ্ছে, এই যদি ইন ডিটেলস বোঝাইতে যাই তাহলে আরো এলোমেলো লেগে যাবে। কারণ এইগুলো হচ্ছে একদম প্রিলিমিনারি বেসিক না থাকলে হচ্ছে তোমার বুঝতে হচ্ছে একটু কষ্ট হবে। সেই কারণে জাস্ট যতটুকু দরকার তুমি ততটুকুই পড়ো, জাস্ট যতটুকু দরকার ততটুকুই পড়ো, তাহলেই হচ্ছে হয়ে যাবে। বুঝতে পারছো? জাস্ট যতটুকু দরকার ততটুকুই পড়ো, তাহলেই হচ্ছে হয়ে যাবে। আচ্ছা, এবার আসো অ্যালগি অ্যান্ড হচ্ছে ফাঙ্গি, শৈবাল আর হচ্ছে ছত্রাক। তো এটা নিয়ে আমরা এটা একটু দ্রুত আগাবো, বোঝানোর জিনিস কম। ওই শুরুতে বরাবরের মতো একটি টেবিল আছে, তো যাই হোক এটা বাদ দাও। এবার আসো শৈবাল সম্পর্কিত তথ্যাবলী। শৈবাল, ঠিক আছে, এদের মনে হয় একটা পার্থক্য আছে। ধরো থাক, আমরা এখান থেকে দেখে যাই। ফার্স্ট দেখো কি কি বৈশিষ্ট্য জানবা। প্রথম কথা, সঞ্চিত খাদ্য। সঞ্চিত খাদ্য শর্করা। সঞ্চিত খাদ্য কি বলতো? শর্করা। তারপরে হচ্ছে এরা থ্যালয়েড, অর্থাৎ মূল কাণ্ড পাতা এদেরকে কি করা যায় না, ভাগ করা যায় না, থ্যালয়েডের অর্থ। তারপরে হচ্ছে এদের যেহেতু শৈবাল এক ধরনের উদ্ভিদ, তার মানে এদের যে শরীরের যে হচ্ছে উপাদান বেসিক্যালি সেলুলোজ আর হচ্ছে পেকটিন। সেলুলোজ, এটা দ্রুত শেষ করে দিব 20 মিনিটের মধ্যে। সেলুলোজ আর হচ্ছে কি বলতো পেকটিন। সেলুলোজ আর হচ্ছে কি বলতো পেকটিন, এগুলো হচ্ছে প্রধান উপাদান। শৈবাল বিদ্যা, শৈবাল যে হচ্ছে বিদ্যা আছে,
এই বিদ্যাকে বলা হয় অ্যালগোলজি। শৈবাল বিদ্যাকে কি বলা হয়? অ্যালগোলজি বলা হয়। বুঝতে পারছো? শৈবাল বিদ্যাকে বলা হয় অ্যালগোলজি। আর যদি বলা হয় পড়াশোনা, শৈবাল বিষয়ে পড়াশোনা, মানে দুইটা মানে গবেষণা আর কি। শৈবাল বিষয়ে যদি বলা হয় গবেষণা, তাহলে মনে রাখবা ফাইকোলজি। ফাইকোলজি। বুঝতে পারছো? এই টার্মগুলো মনে রাখবা। সঞ্চিত খাদ্য, শর্করা, থ্যালায়েড। থ্যালায়েড মানে হচ্ছে কি? মূল কাণ্ড পাতায় হচ্ছে এদেরকে কি করা যায় না? বিভক্ত করা যায় না। তারপর হচ্ছে সেলুলোজ এবং পেকটিন নির্মিত। বিদ্যাকে বলা হয় অ্যালগোলজি, আর গবেষণাকে বলা হয় কি বলতো? ফাইকোলজি। আচ্ছা, তারপর দেখো কি কি আছে। কিছু শৈবাল ফাইটোপ্লাঙ্কটন, যে শৈবালগুলো ভেসে থাকে পানিতে, ফাইটোপ্লাঙ্কটন ছোট আকারের হয়। বেন্থিক, পানির নিচে আবদ্ধ শৈবাল। লিথোফাইট, পাথরের গায়ে। অ্যান্ড্রোফাইট, এপিফাইট। এগুলো একটু জানার চেষ্টা করবো, বলতে মাস্ট লাগবে। তারপরে আসো এখান থেকে এক্সাম্পল কোনগুলো। এককোষী সচল শৈবাল। সচল মানে হচ্ছে ফ্লাজেলা আছে, যারা চলতে পারে পানিতে। তারপরে নিশ্চল এককোষী, এই কয়টা ভালো করে মনে রাখবা, যে কয়টা মার্ক করছি। বাদামি শৈবাল, এককোষী সচল শৈবাল বা ফ্লাজেলা যুক্ত, নিশ্চল এককোষী, ফ্লাজেলাবিহীন, দেহ লম্বা বা হচ্ছে পাতার ন্যায় চ্যাপ্টা। এই জিনিসগুলো মনে রাখবা। তারপরে পামেলা দশা, ডেন্ড্রয়েড দশা, পর্ব, মধ্য পর্ব বিশিষ্ট শৈবাল, তারপর হচ্ছে সিনোসাইট, তারপরে পলিসাইফনাস। হচ্ছে এইগুলোকে আমরা একটু মনে রাখার চেষ্টা করব। ওকে, তারপরে দেখো এটা মাস্ট, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এটা মাস্ট, পুরাটাই পড়বা। আচ্ছা, এই জায়গাতে আমি একটা জিনিস অ্যাড করে দিচ্ছি, যারা মেডিকেলে পরীক্ষা দিবা। ক্লোরোফাইটা, এটা হাসান স্যারের বইতে নাই। তারপর হচ্ছে ফিওফাইটা, তারপর হচ্ছে তোমার রোডোফাইটা, তারপর হচ্ছে ব্যাসিলারিওফাইটা। কি আছে এখানে? ব্যাসিলারিওফাইটা নাই। আচ্ছা, যাই হোক, আরেকটা গ্রুপ আছে ব্যাসিলারিওফাইটা। এই চারটার হচ্ছে বিস্তারিত পড়তে হবে। এটা আলিম স্যারের বইতে আছে, অথবা আসপেক্ট বায়োলজি বইতে আছে। তোমরা যারা আসপেক্ট বায়োলজি বই পড়ো, আসপেক্ট বায়োলজি বইতে পাবা, অথবা আলিম স্যারের বইতে পাবা। এই ক্লোরোফাইটার ডিটেলস, রোডোফাইটার ডিটেলস, ফিওফাইটার ডিটেলস, আর হচ্ছে ব্যাসিলারিওফাইটার ডিটেলস। আর এখান থেকে এগুলো পড়ার দরকার নেই। পিগমেন্ট পড়বা না, সঞ্চিত খাদ্য পড়বা। সঞ্চিত খাদ্য আর শৈবালের শ্রেণী ভালো করে পড়বা। সঞ্চিত খাদ্য আর হচ্ছে শৈবালের শ্রেণী, এটা হচ্ছে ভালো করে পড়বা। আর বললাম তো ডিটেলস পড়বা। তারপরে আসো, আচ্ছা এখান থেকে কি ভালো করে পড়বা খেয়াল করো। এখান থেকে আমি যেটা বলতেছি এই জিনিসটা খেয়াল করো। কোনটা অঙ্গজ জনন? এক্সাম্পল বাদ, এক্সাম্পল পরে কিছু কিছু এক্সাম্পল পড়তে পারো। ক্লোরেলা, ওয়েডোগোনিয়াম, তারপরে হচ্ছে ওসিলেটারিয়া, এগুলো পড়তে পারো। বাট এখান থেকে বেসিক্যালি পরীক্ষা আসবে নিচের কোনটি শৈবালের অঙ্গজ জনন। তাহলে অঙ্গজ জনন কি কি? দ্বিবিভাজন, খন্ডায়ন, টিউবার, কুড়ি, প্রোটোনেমা, অ্যামাইলাম এস্টার, হরমোগোনিয়াম। এই নামগুলো মনে রাখতে হবে। পরীক্ষায় প্রশ্ন আসবে নিচের কোনটি অঙ্গজ জনন, এই নামগুলো মনে রাখতে হবে আমাদের। তারপর আসো অযৌন জনন। কোনগুলো? অযৌন জনন। স্পোর মনে রাখবা, স্পোরের মাধ্যমে সাধারণত যে জনন হয় অযৌন জনন। চলরেণু, অচল রেণু, হিপনোস্পোর, পামেলা দশা, অটোরেণু, চলরেণু বা হচ্ছে কি বলতো জুস্পোর। এক্সাম্পল মনে রাখতে পারো, ইউলোথ্রিক্স, ক্লোরেলা, বলভক্স, ওয়েডোগোনিয়াম। ঠিক আছে, এই এক্সাম্পল গুলো মনে রাখতে পারো। আচ্ছা, তারপরে সেম অযৌন জননী, দেখো সব স্পোর, এগুলো সব স্পোর। একাইনিটি, অ্যান্ডোস্পোর, বহিস্থস্পোর, কর্পোস্পোর, অক্সোস্পোর, একাইনিটি। ও একাইনিটি দুইবার হয়ে গেছে, এটা বাদ দাও। আচ্ছা, যাই হোক, এগুলো স্পোর, এত এক্সাম্পল পড়ার দরকার নেই, এক্সাম্পল এতটা আসে না। যৌন জননটা পড়বা, যে হোমোথ্যালিক, হেটেরোথ্যালিক, আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস, ওগ্যামাস। এইটার এক্সাম্পল গুলো একটু পড়বা।
হ্যাঁ, এটার এক্সাম্পল গুলো একটু বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটার এক্সাম্পল গুলো একটু বেশি ইম্পর্টেন্ট। ওকে, তারপর আসো ইউলোথ্রিক্স। ইউলোথ্রিক্স একটা শৈবাল, তোমাদের বইতে ইউলোথ্রিক্স নিয়ে একটু কথাবার্তা বলছে আর কি। তো ইউলোথ্রিক্স থেকে আমরা কি কি মনে রাখবো, খেয়াল করো। ইউলোথ্রিক্সের ক্লোরোপ্লাস্টটা যে আছে সেটা হচ্ছে বেল্ট বা ফিতা আকৃতির বা আংটি আকৃতির ক্লোরোপ্লাস্ট। বুঝতে পারছো? ক্লোরোপ্লাস্ট হচ্ছে পাইরিনয়েড থাকে, এক বা একাধিক কি আছে বলতো, পাইরিনয়েড আছে। এন্ড পাইরিনয়েড কি? প্রোটিন জাতীয় পদার্থের চকচকে দানা। এই দুইটা লাইন খুব ভালো করে পড়বা। এখানে যে 3-4টা লাইন আছে ইউলোথ্রিক্স সম্পর্কে খুব ভালো করে জানবা। বুঝতে পারছো? এখানে যে ইউলোথ্রিক্স সম্পর্কে যে 3-4টা লাইন আছে খুব ভালো করে পড়ার চেষ্টা করবা। শৈবালের গুরুত্ব, উপকারী অপকারী দিক। উপকারী দিক অনেক আছে শৈবালের, যেমন বায়োফুয়েল তৈরি, বট্রিককাস ব্রুনাই, তারপরে হচ্ছে ক্লোরেলা, স্ক্যান্ডেসমাস, এগুলো থেকে হচ্ছে বায়োফুয়েল তৈরি হয় আর কি, বা বায়োডিজেল তৈরি হয়। তারপরে হচ্ছে তোমার মাটিতে মুক্ত নাইট্রোজেন সংবন্ধনে শৈবাল ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে তোমার বায়ুমণ্ডলে অক্সিজেন যোগ, মোট সালোক সংশ্লেষণের হচ্ছে 60% করে থাকে শৈবাল। এই যে আমরা যে সালোক সংশ্লেষণ বলতে আসলে বড় বড় গাছপালা বুঝি, ব্যাপারটা কিন্তু তা না। হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি সালোক সংশ্লেষণ করে থাকে কে? শৈবাল। কত পার্সেন্ট বলতো? 60%। এর বাইরে আমরা কি মনে রাখবো? বায়োফুয়েল। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। তারপরে 2 নম্বর পয়েন্টে হচ্ছে আমরা মনে রাখবো কি বলতো? মাটির বয়স নির্ণয়। কার্বন ডেটিং এর মাধ্যমে মাটির বয়স নির্ণয় করে। এজ অফ সয়েল, মাটির বয়স নির্ণয়। তারপর হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন, এই তথ্যগুলো ভালো করে জানবা। নাইট্রোজেন ফিক্সেশন, ওকে, এগুলো ভালো করে জানবা। আর অপকারী দিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়াটার ব্লুম। অনেক সময় দেখবা পুকুরের মধ্যে এত শৈবাল হয়ে যায়, পরে মাছ মরে মরে ভেসে ওঠে, মানে নিচে পর্যাপ্ত আসলে অক্সিজেন পায় না। তো এখানে কোন শৈবালগুলো দায়ী? অসিলেটোরিয়া নস্টক, মাইক্রোসিস্টিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর হচ্ছে উদ্ভিদের রোগ সৃষ্টি, সেফালেরাস ভিরিসেন্স নামক একটা প্রজাতি চা, কফি, ম্যাগনোলিয়া গাছে আর কি তোমার রোগ সৃষ্টি করে। আর মাছের ফুলকা পচা রোগ, ওয়েডোগোনিয়াম, এটা প্রচুর আসে। মাছের ফুলকা পচা রোগকে বলতো ওয়েডোগোনিয়াম। সো এগুলো আমরা একটু জানলাম। এবার একটু ছত্রাক। আমরা যদি হচ্ছে ছত্রাক নিয়ে কথাবার্তা বলি, ছত্রাকের কোষ প্রাচীর কি নির্মিত জানো? কাইটিন নির্মিত। কাইটিন নির্মিত। আচ্ছা, এটা হচ্ছে ছত্রাক। তারপর হচ্ছে 2 নম্বরে হচ্ছে ছত্রাকের প্রধান সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন। সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। কিন্তু একটা জিনিস মনে রাখবা, যদি পরীক্ষায় জিজ্ঞেস করে হচ্ছে মাশরুম, ঠিক আছে, বা হচ্ছে অ্যাগারিকাসের সঞ্চিত খাদ্য কি, মাশরুম বা হচ্ছে অ্যাগারিকাসের সঞ্চিত খাদ্য কি, তখন অ্যান্সার করবা তৈলবিন্দু। তখন অ্যান্সার করবা কি? তৈলবিন্দু। অর্থাৎ ওভারঅল যদি জিজ্ঞেস করা হয় ছত্রাকের সঞ্চিত খাদ্য কি, গ্লাইকোজেন। আর যদি জিজ্ঞেস করে মাশরুম এর সঞ্চিত খাদ্য কোনটা বা অ্যাগারিকাসের সঞ্চিত খাদ্য কোনটা, তাহলে কি বলতো? তৈলবিন্দু। আর ছত্রাক সম্পর্কে যেখানে আলোচনা করা হয় মাইকোলজি বলা হয়। মাইকোলজি হচ্ছে বলা হয় ছত্রাক সম্পর্কে যেখানে আলোচনা করা হয় মাইকোলজি বলা হয়। আর এদের জাইগোটে মায়োসিস হয়, এর কারণ এরা হচ্ছে হ্যাপ্লয়েড। আর যারা হ্যাপ্লয়েড তাদের তো জাইগোটেই মায়োসিস হবে, মায়োসিস হওয়ার জন্য ডিপ্লয়েড হওয়া লাগে। ওকে, এগুলো একটু মনে রাখবা। ছত্রাকের কোষীয় গঠন দরকার নাই, এইটা ভালো করে পড়বা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাস্ট আসবেই এখান থেকে। ঠিক আছে, যে হাইফা, হাইভি, হস্টোরিয়াম, এই পয়েন্টগুলো খুব ভালো করে পড়বা। হাইফা, ঠিক আছে, হস্টোরিয়াম, এই জিনিসগুলো খুব ভালো করে পড়তে হবে। তারপরে দেখো ছত্রাকের শ্রেণী বিভাগ সেম, যারা মেডিকেলে পরীক্ষা দিবা, অ্যাসকোমাইকোটা, ব্যাসিডিওমাইকোটা, ডিউটারোমাইকোটা, জাইগোমাইকোটা, অস্কোমাইকোটা।
মাইকোটা। তাহলে দেখো যে কয়েকটা বিভাগ আছে, কি কি? অ্যাসকোমাইকোটা, অ্যাসকো, ব্যাসিডিও। অ্যাসকোভার্সিটির জন্য এতটা গুরুত্বপূর্ণ নয় আর কি, তারপরেও পড়তে পারো। ডিউটারোমাইকোটা, ডিউটারোমাইকোটা। তারপরে হচ্ছে তোমার জাইগোমাইকোটা, জাইগোমাইকোটা। তারপরে হচ্ছে তোমার ওমাইকোটা। এটা ডিম্ব ছত্রাক বলে আর কি, মেডিকেল পরীক্ষা আসে না নিচের কোনটা ডিম্ব ছত্রাক, এইগুলো এখান থেকে দেয়। এই ছত্রাকের শ্রেণী বিভাগ যারা মেডিকেলে পরীক্ষা দেবে, এটা আলিম স্যারের বইয়ের তথ্য, আলিম স্যারের বইতে আছে অথবা আসপেক্ট বায়োলজিতে আছে, যেখান থেকে আছে ডিটেলস পড়ে নিবা, ঠিক আছে? ডিটেলস পড়ে নিবা। তারপরে সেখান থেকে সেম কি পড়বা বলতো? অঙ্গজ প্রজনন কোনগুলো, অযৌন জনন কোনগুলো। এই যে স্পোরের মাধ্যমে অযৌন, বাকিগুলো কি তোমার অঙ্গজ। আর যৌন মানে কি বলতো? ওই শুক্রাণু আর ডিম্বাণু থাকবে যৌন, ঠিক আছে? এই জিনিসগুলো জানতে হবে, এক্সাম্পল দরকার নেই। আচ্ছা, তারপরে দেখো ছত্রাকের দুইটা রোগ নিয়ে তোমাদের বইতে কথাবার্তা বলছে, আলুর বিলম্বিত দশা রোগ, আরেকটা হচ্ছে কি দাঁত রোগ। তো আলুর বিলম্বিত দশা, এখানে আরেকটা রোগ আছে, এটা হচ্ছে আর্লি ব্লাইট, আর একটা হচ্ছে লেট ব্লাইট। যেটা আর্লি ব্লাইট, যেটা লেট ব্লাইট সেটা হচ্ছে বিলম্বিত দশা, আরেকটা হচ্ছে আর্লি ব্লাইট। আর্লি ব্লাইট হয় অল্টারেনিয়া সোলানি দ্বারা। আর্লি ব্লাইট কি দ্বারা হয়? অল্টারেনিয়া সোলানি দ্বারা। আর হচ্ছে তোমার যেটা হচ্ছে লেট ব্লাইট, দুটাই হচ্ছে অল্টারেনিয়া সোলানি দ্বারা হয়। যে আলুর আসলে দুই ধরনের রোগ, একটা হচ্ছে বিলম্বিত দশা, আর একটা হচ্ছে তোমার না, একটা তো ফাইটোফোরা ইনফেস্টান্স। আচ্ছা, আলুর বিলম্বিত দশা, এটা আমি লিখে দিচ্ছি, ফাইটোফোরা ইনফেস্টান্স। এই ছত্রাক দ্বারা হয় হচ্ছে বিলম্বিত দশা। আর হচ্ছে আর্লি ব্লাইট, আর্লি ব্লাইট হয় হচ্ছে অল্টারেনিয়া সোলানি। বুঝছো? আলুর হচ্ছে দুইটা রোগ, পরীক্ষায় প্রচুর আসে, ভালো করে মনে রাখতে হবে, যে ভালো করে মনে রাখতে হবে, ভালো করে মনে রাখতে হবে যে অল্টারেনিয়া সোলানি আর হচ্ছে তোমার ফাইটোফোরা ইনফেস্টান্স কোনটা কি দ্বারা হচ্ছে এটা। তারপরে দাঁত রোগ, এটা দাঁত রোগকে কি চিকিৎসা শাস্ত্রে টিনিয়া বলা হয়। ট্রাইকোফাইটম, রুব্রাম, ট্রাইকোফাইটম, ভেরোসাম, এগুলো দ্বারা হয় আর কি। জাস্ট মেইন জিনিসগুলো হচ্ছে মনে রাখবা। তারপরে এই ছকটা একটু মনে রাখবা, ছকটা আমি মার্ক করে দিচ্ছি। হ্যাঁ, এই কয়েকটা একটু ভালো করে পড়বা, এই ছকে যে কয়েকটা মার্ক করে দিছিলাম এই কয়েকটা একটু ভালো করে পড়বা। এই চ্যাপ্টারটা অনেক পড়া, বাট সবই আর কি মুখস্থ টাইপের, ইনফরমেটিভ পড়া। তারপরে আসো ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব। ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব, এটা মনে দেখা যাচ্ছে না। এই যে অর্থনৈতিক গুরুত্বের মধ্যে হচ্ছে, এটা রিডিং দিবা জাস্ট, ঠিক আছে? এটা হচ্ছে রিডিং দিবা আর কি, ছত্রাকের অর্থনৈতিক গুরুত্বটা। এই অ্যালকোহল প্রস্তুত, রুটি শিল্প, অ্যাসিড শিল্প, অ্যান্টিবায়োটিক ঔষধ, ঠিক আছে? এইটা এইটা এটা হচ্ছে রিডিং দিবা। অর্থনৈতিক গুরুত্ব উপকারী অপকারী দুটাই আছে। অ্যাগারিকাস, এটা একটু ডিটেলস জানবো আমরা। অ্যাগারিকাসের দুটো অংশ প্রধানত, দৈহিক অঙ্গ তথা মাইসেলিয়াম, জনন অংশ তথা ফ্রুট বডি। বোঝার চেষ্টা করো, দৈহিক অঙ্গ তথা মাইসেলিয়াম, মাইসেলিয়াম থাকে মাটির নিচে, জনন অংশ তথা ফ্রুট বডি, আমরা যেটা খাই এটা থাকে দেখো মাটির উপরে। মাটির উপরে যেটা থাকতেছে এটাকে ফ্রুট বডি বা জনন অংশ বলা হয়, আর যেটা নিচে থাকতেছে এটাকে আমরা বলি হচ্ছে মাইসেলিয়াম। এটাকে আমরা কি বলি? মাইসেলিয়াম। মাইসেলিয়ামটা কি? জনন অংশ। আর উপরে যেটা থাকে কি? ফ্রুট বডি। সরি, মাইসেলিয়ামটা হচ্ছে দৈহিক অংশ, আর উপরে যেটা থাকে সেটা জনন অংশ বা কি? ফ্রুট বডি। এই ফ্রুট বডি কি হচ্ছে? ব্যাসিডিও কার্পো বলা হয়, ব্যাসিডিও কার্পো বলা হয়। তারপরে দেখো যে আবার এই যে ফ্রুট বডির বেশ
বেশ কিছু অংশ থাকে, স্টাইপ, তারপরে গিল, তারপরে হচ্ছে কি বলতো পাইলিয়াস। স্টাইপ, গিল, তারপরে কি বলতো পাইলিয়াস, এই অংশগুলো হচ্ছে থাকে। এগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। তারপরে উপকারিতা অপকারিতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগারিকাস থেকে প্রশ্ন আসে, কিন্তু এগারিকাস থেকে হচ্ছে প্রশ্ন আসে, উপকারিতা কি, তারপরে হচ্ছে অপকারিতা কি, এইখান থেকে হচ্ছে প্রশ্ন আসে। ওকে, রিডিং দেবা। আচ্ছা, মধুছত্রাক বা হচ্ছে হানি মাশরুম, এইটার কনসেপ্টটা আসলে হচ্ছে কি, যে দেখো মধুছত্রাক বা হচ্ছে হানি মাশরুম বলতে হচ্ছে বোঝায় যে তোমার কিছু ছত্রাক যারা হচ্ছে বিষাক্ত এবং এতই বিষাক্ত এরা মানুষ কিংবা অন্যান্য প্রাণীর তাৎক্ষণিক ক্ষতি করতে পারে। এদের ভিতরে অ্যামাটক্সিন নামক একটা বিষাক্ত রাসায়নিক থাকে। কি বলছি বলতো, অ্যামাটক্সিন নামক হচ্ছে একটা বিষাক্ত রাসায়নিক পদার্থ থাকে। আর এটার বিস্তৃতি পৃথিবী জুড়ে এত ব্যাপক যে বহু বৃক্ষকে এরা কি করে ফেলছে, নির্মূল করে ফেলছে। এই ধরনের ছত্রাককে হচ্ছে মধুছত্রাক বা হচ্ছে হানি মাশরুম বলা হয়। এটার একটা এক্সাম্পল আছে, যেমন হচ্ছে আর্মিলারিয়া মেল্লা, এটা হচ্ছে একটা মধুছত্রাক বা হানি মাশরুমের এক্সাম্পল, আর্মিলারিয়া মেল্লা। আচ্ছা, লাইকেন, লাইকেনটা কি, শৈবাল এবং ছত্রাকের মিথজীবিতাকে লাইকেন বলা হয়। কি বলছি বলতো, শৈবাল এবং ছত্রাক এদের যে মিথজীবিতা, অর্থাৎ যখন শৈবাল এবং ছত্রাক পরস্পরের মধ্যে মিলিত হয়ে দুইজনের কাছ থেকে উপকৃত হয়, তখন সেটাকে আমরা কি বলে থাকি বলতো, লাইকেন বলে থাকি। শৈবাল এবং ছত্রাকের হচ্ছে কি বলতো মিথজীবিতা। তার মানে হচ্ছে শৈবালও থাকতেছে প্লাস হচ্ছে কি ছত্রাক। এই লাইকেনের টোটাল ওজনের মাত্র 5 থেকে 10% হচ্ছে শৈবাল, বাকিগুলো ছত্রাক। বাকিটা কি বলতো ছত্রাক, বাকিটা কি বলতো ছত্রাক। বুঝতে পারছো? অর্থাৎ শৈবাল আর ছত্রাক মিলে যে লাইকেনটা তৈরি করলো তার মাত্র 5 থেকে 10% শৈবাল, আর বাকিটা কি বলতো ছত্রাক। এখানে অনেক কিছু আছে, এগুলোর দরকার নাই। তবে এই যে দুটা পয়েন্ট মনে রাখবা, ছত্রাক সদস্যের ভিত্তিতে দুই প্রকার, অ্যাসকোলাইকেন, লাইকেন গঠনকারী ছত্রাক অ্যাসকোমাইসিটিস শ্রেণীর হলে তাকে অ্যাসকোলাইকেন, আর ব্যাসিডিও লাইকেন, লাইকেন গঠনকারী ছত্রাক ব্যাসিডিওমাইসিটিস হলে ব্যাসিডিও লাইকেন বলা হয়। যে একটু আগে আমরা পড়লাম অ্যাসকোমাইকোটা, ব্যাসিডিওমাইকোটা, সেইগুলো থেকে যদি কোনো ছত্রাক এসে লাইকেন তৈরি করে, এটা উপরেগুলো পড়ার দরকার নেই, জাস্ট একটা রিডিং দিতে পারো, বাট দরকার নাই আর কি। এগুলো লাগবে না। এই লাইকেনের উপকারিতা অপকারিতাটা পড়তে পারো, লাইকেনের উপকারিতা অপকারিতাটা পড়তে পারো। ওকে, তারপর দেখো কি, কারণ গোপন তথ্য অনুসন্ধান করো না এবং পরনিন্দা করো না, সূরা বাকারা আয়াত 283। ওকে, এই হচ্ছে আমাদের পড়াশোনা। তাহলে তোমরা একটা আইডিয়া নিতে পারছো যে আসলে কি কি আমাদেরকে পড়তে হবে, কি কি পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে। এখান থেকে কিন্তু আমরা একটা ওভারঅল হচ্ছে আইডিয়া পাইছি